কেমন আছেন সবাই? শোনা যাচ্ছে আমার কথা? ইয়েস ম্যাম, শোনা যায়। ওকে, ঠিক আছে। যদি কথা ক্লিয়ার না হয় বা কেটে যায় আমাকে একটু বলবেন তাহলে ক্লাসের মাঝখানে যখন এই সমস্যাটা ফেস করবেন আর কি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে। আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে হচ্ছে বেশ কয়েক টাইপের বায়াস সার্কিট কিভাবে মানে অ্যানালাইসিস করতে হয় সেটা হচ্ছে আমরা দেখছিলাম। হ্যাঁ? এই যে বইয়ের 4.5, 4.6, 4.7, 4.8 এগুলো ছিল লাস্ট ক্লাসের পড়াশোনা। তার আগে হচ্ছে আমরা 4.3, 4.4 এগুলো পড়ে আসছিলাম। তো আজকে 4.9 থেকে আমি হচ্ছে আচ্ছা, এক সেকেন্ড আমি একটু বের করে নিই। আজকে আমরা হচ্ছে মিডলওয়্যার সার্কিট থেকে স্টার্ট করব। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা হচ্ছে যে মিডলওয়্যার বায়াস কনফিগারেশনসটা হচ্ছে আজকে স্টার্ট করব। তো বইয়ের যদি ভার্সন না মেলে, হ্যাঁ মানে এডিশন যদি না মেলে তাহলে হয়তো বা আর্টিকেল নাম্বার একটু অমিল থাকতে পারে, বাট সব কোনো সমস্যা নেই। আমরা যদি একটু ফলো করি যে নামটা কি আর্টিকেলের তাইলেই হচ্ছে পেয়ে যাব। হ্যাঁ, কেন বললাম এই কথাটা, আমার বইয়ে আসলে এডিশন যেটা ছিল সেখানে 4.9 হচ্ছে এই টপিকটা যেটা পড়বো এখন, কিন্তু যেটা হচ্ছে এখানে সফট কপি এখানে 4.7, অর্থাৎ একটু মিসম্যাচ আছে আর্টিকেল নাম্বারে, কিন্তু কন্টেন্টে বা আর্টিকেলের নামের মধ্যে যেই পার্ট গুলো সেগুলোতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে নামগুলো মিলাই নেব। এখন মিসেলেনিয়াস বায়াস কন্ডিশন বলতে বোঝানো হচ্ছে আমরা যে এতদিন ধরে নাম ধরে ধরে পড়তাম, অর্থাৎ ফিক্সড বায়াস সার্কিট, এমিটার বায়াস সার্কিট, ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট, হ্যাঁ, তারপরে কমন বেস, অর্থাৎ একটা নামের সাথে চেহারা বা একটা মানে কিরকম কনফিগারেশন কানেকশন দিতে হবে তার একটা সম্পর্ক ছিল। তো ওগুলো তো আমরা শিখেই আসছি। এখন যদি এমন কোনো সার্কিট সামনে আসে যেটা এক্স্যাক্টলি যেগুলো পড়ে আসছি আমরা একদম হুবহু সেরকম একদম মিলতেছে না, একটু একটু অন্যরকম, হয়তো কোনো একটা রেজিস্ট্যান্স এক্সট্রা দেওয়া আছে অথবা কোনো একটা রেজিস্ট্যান্স নাই,
হ্যাঁ, আমার চেনা সার্কিট থেকে কোনো সমস্যা নাই। আমরা আমাদের যেই স্কিলটা ডেভেলপ করে গেছে অলরেডি, অর্থাৎ কেভিএল অ্যাপ্লাই, মানে একবার ইনপুট সাইডে আর একবার আউটপুট সাইডে কেভিএল অ্যাপ্লাই করে কারেন্ট এবং ভোল্টেজ বের করার যে বিষয়টা, আমরা সিমিলার অ্যাপ্রোচে আগালে এখান থেকেও কিন্তু সলভ করে বের করে আনতে পারবো যেই রিকোয়ার্ড প্যারামিটার গুলোর ভ্যালু দরকার, কিউ পয়েন্ট হোক বা অন্য কিছু হোক। সেরকম কয়েকটা উদাহরণ হচ্ছে আজকে দেখাবো। আচ্ছা, আমরা সরাসরি এক্সাম্পলই হচ্ছে সলভ করে দেখি। তাহলে এখানে 4.18 ছিল আমার বইতে, বা যদি আপনাদের ভার্সন না মেলে আপনারা ছবিটার সাথে মিলাই নিন, তাইলে পেয়ে যাবেন। এখানে একটা ছবি দেওয়া আছে, হ্যাঁ, ফর দ্য নেটওয়ার্ক। এখানে ছবিটা আছে, ডিটারমাইন আইসিকিউ অ্যান্ড ভিসিই কিউ, অর্থাৎ কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্টে কালেক্টর কারেন্ট এবং কালেক্টর টু এমিটার ভোল্টেজ কত হবে, এই দুটো বের করতে বলছে প্রথম পার্টে, এবং দ্বিতীয় পার্টে বলা হয়েছে বেস ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ, এমিটার ভোল্টেজ এবং ভিবিসি, বেস টু কালেক্টর ভোল্টেজ কত, এগুলো বের করো। এবং ছবির মধ্যেই বলা আছে যে বিটার ভ্যালু হচ্ছে 120। আচ্ছা, এখন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি কিছুটা পরিচিত, অর্থাৎ এখানে আরসি আছে এবং কালেক্টর থেকে বেজের মধ্যে একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে। তার মানে এটা ওই যে ফিডব্যাক যেটা পড়ছিলাম আমরা সেটার সাথে মিল আছে, কিন্তু অমিলটা হচ্ছে যেটা আগে পড়ে আসছিলাম সেখানে এই এমিটার আর গ্রাউন্ডের মাঝে একটা রেজিস্ট্যান্স ছিল আগের বার, বাট এখানে নাই। তাতে কোনো ক্ষতি নেই, আমরা এই সার্কিটের উপরে কেভিএল অ্যাপ্লাই করলেও এখান থেকে সুন্দর মতো সবকিছু বের করে আনতে পারবো। তাহলে আমি একটু এখানে সলভ করাই আছে, আপনাদেরকে ক্লাস নোটটা আমি দিয়ে দেবো ক্লাসের পরে, দেখে নিন। এখন হচ্ছে আমরা একটু বুঝি যে কি হয়েছে এখানে। কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে একটু কোশ্চেনটা করবেন তখনই, হ্যাঁ, যেখানে সমস্যা হবে বুঝতে। তাহলে আমি আগে ছবিটা রিড্র করলাম। যেহেতু আমি ডিসি সার্কিট মানে ডিসি অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট বের করতে চাই, আমার এখানে এসির পার্ট দরকার নেই। তাহলে ক্যাপাসিটর গুলোকে আমি বাদ দিয়ে দেবো, যেহেতু ডিসির জন্য ক্যাপাসিটর গুলো ওপেন সার্কিট হিসেবে কাজ করে। তাহলে সি গুলোকে বাদ দিয়ে আমার সার্কিটটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রথমেই ইনপুট সাইডে হচ্ছে অ্যাপ্লাই করব কেভিএল, যেটাকে আমরা বেজ এমিটার সার্কিট বলতেছি। আচ্ছা, তাহলে এখানে আমার যেভাবে আমরা অ্যাপ্লাই করি কেভিএলটা, টোটাল ভোল্টেজ ইকুয়ালস টু ভিসিসি ইকুয়ালস টু এই ড্রপ। এখন এই ড্রপটা কি হবে, এর মাঝখান থেকে কারেন্ট যাচ্ছে হচ্ছে আইসি প্রাইম। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি আইসি না, এটা হচ্ছে আইসি প্রাইম ইনটু এখানে যেই রেজিস্ট্যান্সটা আছে, অর্থাৎ এখানে আরসি। তাহলে আইসি প্রাইম ইনটু আরসি প্লাস প্লাস তারপর হচ্ছে এইখানের যে ড্রপটা হবে। তাহলে এখানে কোন কারেন্টটা ফ্লো করে, এখানে ফ্লো করে হচ্ছে আমার আইবি। তাহলে আইবি ইনটু তার সাথে আরবি গুণ করতে হবে, প্লাস এইখানের যে ড্রপ, এটা হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ। এখানে প্লাস করে আর কিছু লেখার নাই, যেহেতু এই এমিটারটা আসলে গ্রাউন্ড করা, তাহলে আমি গ্রাউন্ডে পৌঁছে গেছি, আমাকে এক্সট্রা আর প্লাস লিখতে হবে না। ওকে, এইবার আমি যেহেতু এখান থেকে কারেন্ট বের করতে চাই, ভিসিসি জানা, আরসির মান জানা, আরবির মানও জানা, ভিবিই হচ্ছে একটা অন বিজেটির ক্ষেত্রে বেস টু এমিটার ভোল্টেজ 0.7 ভোল্ট, সিলিকনের জন্য আমরা ধরে নিই। তাহলে এখানে আইবি অজানা আর আইসি প্রাইম অজানা, দুইটা আননোন তো একটা ইকুয়েশন থেকে বের করা যাবে না। তাহলে সামহাও আমাকে কনভার্ট করে একটা আননোন আনতে হবে। তাহলে আমরা যেটা করব, প্রথমত আইসি প্রাইম আর আইসি কে ইকুয়েট করব। যেহেতু বেস কারেন্টের ভ্যালু খুবই কম, এই জন্য আইসি প্রাইম আর আইসি দুটাকে আমরা কাছাকাছি ধরতে পারি। এরপরে আইসি কে আবার আমরা আইবি এর মাধ্যমে প্রকাশ করার জন্য আইসি ইকুয়ালস টু বিটা ইন্টু আইবি, এটা একদম আগের মতোই, এখানে তেমন নতুন জানার কিছু নাই আর কি। তাহলে যদি বসাই দেই আইসির পরিবর্তে বিটা আইবি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়ায়। এইবার আমরা এখান থেকে একটাই আননোন আছে আইবি, সেটাকে সলভ করতে চাই। আইবি কে বামে রাখলাম আর বাকি সব কিছুকে ডান দিকে যোগ বিয়োগ গুণ ভাগ যা করতে হয় করলাম। করার পরে মান বসাবো, যেখানে কিলো আছে কিলো লিখবো, মিলি থাকলে মিলি লিখবো, প্রপার। আচ্ছা, এক সেকেন্ড, একটা ফোন আসছে।
-6 অ্যাম্পিয়ার এত আসছে। তো যেহেতু 10⁻⁻6 এই জন্য সেটাকে আমি মাইক্রো অ্যাম্পিয়ার দিয়ে লিখতে পারি। আচ্ছা, তাহলে আইবি পেয়ে গেছি। কিন্তু এখানে আইবি না, চাওয়া হয়েছিল হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট। কোনো সমস্যা নেই, আইবি পেয়ে গেলে বিটা দেওয়া ছিল। তাহলে আইসি কিউ সমান বিটা ইন্টু আইবি, এটা বিটার ভ্যালু 120 ওখানে দেওয়া। তাহলে আমি গুণ করলে 1.86 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এইবার যখন আমাকে বলবে যে ভিসিই বা কালেক্টর টু এমিটার ভোল্টেজ বের করতে, তখন আমাকে এই আউটপুট সাইডের সার্কিটে কেভিএলটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আগের মতোই দেখেন, ভিসিসি ইকুয়ালস টু এই ড্রপ, অর্থাৎ আইসি প্রাইম ইন্টু আরসি প্লাস এই ড্রপ, অর্থাৎ এটা হচ্ছে ভিসিই। আর কিছু নাই, গ্রাউন্ডে চলে আসছি। এই যে দেখেন, যা বললাম এটা লেখা। এরপরে আমরা হচ্ছে আইসি প্রাইমের ভ্যালুটাকে আইসি দিয়ে ইকুয়েট করে লিখবো, কারণ আমি আইসিটা একটু আগে বের করে ফেলছি, সুবিধা হবে আমার। তাহলে এখানে আননোন একটাই, ভিসিই। তাহলে ভিসিই কে এক পাশে রাখলাম, বাকিগুলোকে অন্যদিকে নিয়ে মানগুলো যদি বসাই দিই, তাহলে ভিসিই কিউ আসে 11.26 ভোল্ট। আচ্ছা, তাহলে পার্ট এ এর কাজ কিন্তু আমার শেষ, এটা শেষ। এরপরে পার্ট বি তে বলতে বেস ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ, এমিটার ভোল্টেজ এগুলো বের করো এবং ভিবিসি বের করো। আচ্ছা, এখন দেখেন এই ছবিতে আমি যদি একটু তাকায় দেখি, আগে একটু তাকায় চিন্তা করবো যে কোনটা বের করা সহজ হবে বা আগে কোনটা দ্রুত বের করে ফেলতে পারবো। তাহলে এখানে বেস ভোল্টেজ হচ্ছে এটা, এমিটার ভোল্টেজ হচ্ছে এটা, আর কালেক্টর ভোল্টেজ হচ্ছে এটা। তা আমি যদি একটু ছবির দিকে তাকাই, খুব সহজেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার এমিটার। তাহলে এমিটারটা কিন্তু সরাসরি গ্রাউন্ড কানেক্টেড। তাহলে আমি যদি কোনো ক্যালকুলেশন না করি, কোনো ক্যালকুলেশন দরকার নেই, এমিটার ভোল্টেজ সরাসরি আমি লিখে ফেলতে পারবো যে এটা 0, যেহেতু এমিটারটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড এটা। তাহলে এমিটার ভোল্টেজ পেয়ে গেলাম 0। এবার বেস ভোল্টেজ কোনটা? এটা, এটা হচ্ছে বেস। তাহলে বেস ভোল্টেজ হবে এখানে যে ভোল্টেজটা। তাহলে আমি যখন বুঝলাম যে এমিটার ভোল্টেজ পেয়ে গেছি বা এটা 0, তাহলে এমিটার ভোল্টেজের সাথে আমি যদি ভিবিই টা যোগ করি, তাহলে পেয়ে যাব হচ্ছে বেস ভোল্টেজ। তাহলে ভিই প্লাস ভিবিই ইকুয়ালস টু বেস ভোল্টেজ। দেখেন এখানে লেখা আছে, এই যে এমিটার ভোল্টেজটা 0 ভোল্ট যেহেতু গ্রাউন্ড কানেক্টেড। এরপরে ভিবি সমান এমিটার ভোল্টেজ প্লাস ভিবিই, তাহলে 0 প্লাস 0.7, ভিবিইটা হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে বেস ভোল্টেজটাই আসে হচ্ছে 0.7 ভোল্ট। এরপরে আসি কালেক্টর ভোল্টেজ বের করতে হবে। আচ্ছা, কালেক্টর ভোল্টেজ কোনটা? কালেক্টর ভোল্টেজ হচ্ছে এটা, এই যে এটা। এখন আমি এটা বের করতে চাইলে আমি হচ্ছে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে উপর থেকে ভিসিসি থেকে এই ড্রপটাকে বিয়োগ করতে পারি, অর্থাৎ ভিসি মাইনাস আইসি প্রাইম ইন্টু আরসি, সেটা করলেও এটা বোঝাবো। অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভিইর সাথে আমি যদি ভিসিই টাকে যোগ করি, অর্থাৎ উপর থেকে বিয়োগ করে নিচে নামতে পারি, নিচ থেকে যোগ করে উপরে উঠতে পারি, যেভাবেই হোক এই পয়েন্টটা পৌঁছাতে হবে আমাকে। এবং দুই ক্ষেত্রেই সেম মানই আসবে, যার যেটা পছন্দ হয় সেটা করেন। তাহলে আমি ভিইর সাথে ভিসিই টাকে যোগ করে কালেক্টর ভোল্টেজ বের করতে চাই। এই যে ভিসি প্লাস ভিই, তাহলে এখানে মানগুলো বসালে আমি হচ্ছে 11.26 ভোল্ট পেয়ে গেলাম। ফাইনালি একটাই কোয়ান্টিটি বাকি আছে আমার বের করা, সেটা হচ্ছে ভিবিসি। ভিবিসি মানে এই যে এটা, এটা হচ্ছে বেস ভোল্টেজ, এটা হচ্ছে কালেক্টর ভোল্টেজ। তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। এখানে কোনোই ভেজাল নাই, কারণ আমি নিজেই একটু আগে বেস ভোল্টেজটাও বের করে রেখে দিচ্ছি, এই যে এটা, আবার কালেক্টর ভোল্টেজটাও আমি বের করে রেখে দিচ্ছি। তাহলে ভিবিসি মানে বেস টু কালেক্টর ভোল্টেজ। তাহলে প্রথম ভোল্টেজ থেকে দ্বিতীয় ভোল্টেজটাকে বিয়োগ করতে হবে, ভিবি মাইনাস ভিসি। সিম্পলি মানগুলা বসায় দেন, যা আসে তাই। এখানে আসছে মাইনাস সামথিং, কারণ কালেক্টর ভোল্টেজটা বড় আর বেস ভোল্টেজটা ছোট, তো এখানে চিন্তার কিছু নাই, মাইনাস আসলে আসছে মাইনাস 10.56 ভোল্ট। ওকে, অর্থাৎ আমি যেটা বুঝতে পারতেছি মানে বা আপনাদের বুঝাতে চেষ্টা করতেছি যে যাই হোক কনফিগারেশন, আমি যদি একটু বুঝে কেভিএল গুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারি এবং যাকে যেই ভ্যালু দিয়ে ইকুইভ্যালেন্ট বা ইকুয়েট করার কথা করতে পারি, আমি আলটিমেটলি বের করতেই পারবো সব রকম সার্কিট থেকেই অ্যান্সার। আচ্ছা, এখানে দেখেন আরেকটা সার্কিট দেওয়া আছে, ডিটারমাইন ভিসি এন্ড ভিবি। এখানে বিটার ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, এখন আগের গত ক্লাসে করা একটা সার্কিটের সাথে এর মিলও আছে অমিলও আছে। হ্যাঁ, অমিলটা কোথায়? অমিলটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যে সার্কিটগুলো করে আসছি সেখানে আরসির উপরে ছিল ভিসিসি দেওয়া, বাট এখানে ভিসিসি এখানে না দিয়ে মানে বায়াস ভোল্টেজটা এখানে না দিয়ে এটা গ্রাউন্ড করে ফেলছে, বরঞ্চ এমিটারের সাথে ভিই একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাড করা। তাহলে এটাই অ্যাকচুয়ালি এখানে বায়াস ভোল্টেজ হিসেবে কাজ করবে। তবে আমরা এটাকে কেভিএল আগের মতোই অ্যাপ্লাই করে হচ্ছে
সলভ করব, অর্থাৎ আমি একবার এই সাইডে কেভিএল অ্যাপ্লাই করব আর একবার হচ্ছে এখানে কেভিএল অ্যাপ্লাই করব, তাহলেই আমার বের হয়ে যাবে। এখানে বের করতে বলছে ভিসি আর ভিবি। ওকে, তাহলে ক্যাপাসিটর বাদ দিয়ে ডিসি যেহেতু বাদ দিয়ে সার্কিটটাকে আমি রিড্র করলাম এখানে। আচ্ছা, তাহলে প্রথমে কেভিএল অ্যাট বেস এমিটার সার্কিট, অর্থাৎ এই যে আমি এই বরাবর কেভিএলটা অ্যাপ্লাই করব এই ডিরেকশনে। আচ্ছা, তাহলে কি আমি দেখতে পাচ্ছি এখানে আরবি আছে এবং আরবির মাঝখান দিয়ে বেস কারেন্টটা ফ্লো করবে, এটা হচ্ছে ভিবিই, আর তারপরে এই এমিটার পয়েন্টটাই হচ্ছে আমার বায়াস ভোল্টেজটা অ্যাড করা ভিইই, যেটা হচ্ছে -9 ভোল্টের। ঠিক আছে, তাহলে আমি এখানে যখন কেভিএল অ্যাপ্লাই করব এই ডিরেকশনে, প্রথমেই আসবে আইবি ইন্টু আরবি, এটা প্লাস এইখানের যে ড্রপ সেটা কত ভিবিই, প্লাস এইখানে যে ভোল্টেজটা আছে সেটা কত, প্রথমে নাম দিলাম সেটার বা দেওয়া আছে হচ্ছে ভিইই, তো সেভাবে লিখি, পরে মানটা নেগেটিভ হলে সেই মানের ক্ষেত্রে নেগেটিভ ভ্যালুটা বসাবো আমি। এবার খেয়াল করি এই সার্কিটে আর মানে এই ইকুয়েশনটাতে আরবি জানি ভিবি 0.7, ভিই এর একটা মান দেওয়া আছে জানি না, শুধুমাত্র আইবি, ওটাকে বামে রেখে সবকিছু ডানে নিয়ে এই যে ভিই এর মানটা এখানে আবার যা আছে সেভাবে মাইনাস দিয়ে বসালাম। বসানোর পরে আরবির মান 100 কিলো, কিলোটাকে রেখে দিলাম, তাহলে আমার আইবির মান আসে 83 মাইক্রো অ্যাম্পিয়ার, যা আসছে তাই। আচ্ছা, এখন যদিও আমার কোশ্চেনটাতে আইবি বা আইসি বের করতে বলেনি, তারপরেও আমি বের করতেছি কেন, কারণ আমি জানি যখন আমি এই সাইডে কেভিএল অ্যাপ্লাই করব ভোল্টেজ বের করার জন্য, তখন আমার কারেন্টের ভ্যালুগুলো দরকার হবে জানতে, সেই জন্যই আমি আইবি বা আইসির মানটা বের করে রাখতেছি, যদিও এটা অ্যান্সারে চাইনি, কিন্তু আমার দরকার, নিজের দরকার, এই জন্য বের করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে এই পাশে কেভিএলটা অ্যাপ্লাই করব। তো এখানে এটা কি 0, ঠিক আছে, 0 থাকলে 0, আমার তো কিছু করার নেই। আচ্ছা, তাহলে ভিসি যদি বের করতে হয় তাহলে এই ভোল্টেজ থেকে এই ড্রপটা বিয়োগ করতে হবে। তাহলে এই ভোল্টেজটা কত, এখানে আছে 0, গ্রাউন্ড করা 0, তাহলে 0 থেকে বিয়োগ করব হচ্ছে এইখানে ড্রপ হবে কত, এই ড্রপটা কত হবে আইসি ইন্টু আরসি, তাহলে 0 মাইনাস আইসি ইন্টু আরসি, এটা হচ্ছে আমার ভিসি। এই যে, তাহলে এখানে আইসির মানটা যেটা আসছিল আমার বিটা আইবি করে 3.735 মিলি অ্যাম্পিয়ার, দেখেন মিলি অ্যাম্পিয়ার বলে কিন্তু আমি এখানে 10⁻³ নিয়ে আসছি। আরসি ভ্যালু দেওয়া ছিল 1.2 কিলো, কিলোর জন্য 10⁻³ আনা হয়েছে। ওকে, তাহলে ভিসি সমান, এখানে যেহেতু সামনে একটা মাইনাস ছিল 0 মাইনাস সামথিং, এই জন্য এই মাইনাস সহই কিন্তু এখানে মান আসছে, যা আসছে তাই, চিন্তার কিছু নেই। আচ্ছা, ওইদিকে আবার বলছে বেস ভোল্টেজটা বের করতে। আচ্ছা, বেস ভোল্টেজ কোনটা, বেস ভোল্টেজ হচ্ছে এটা। তো বেস ভোল্টেজটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে এটা এই পাশটা তো গ্রাউন্ড করা তাই না, আর আমি বেস ভোল্টেজটা বের করতে চাই, তাহলে এখান থেকে 0 মাইনাস আইবি ইন্টু আরবি, এটাও এভাবেও বের করা যায়, অথবা এই যে এখানে ভিইই আছে এই পয়েন্ট, তার সাথে এই ভিবিইটা যোগ করে এখানে আসা যায়। তো যেখান থেকে আসেন ঠিকঠাক মান ইনসার্ট করলে একই মানই কিন্তু পাবো আমরা। তো আমি আর কি এখানে ভিবি সমান মাইনাস আইবি ইন্টু আরবি দেখাইছি। হ্যাঁ, আচ্ছা, কেন এখানে কেন একটা মাইনাস আসছে, এই যে এটা কেন মাইনাস আসছে, কারণ হচ্ছে এই পাশটা যেহেতু গ্রাউন্ড করা, আমার ভিবিটা কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে চাওয়া হয়েছে, মানে এরকম চাওয়া হয়েছে, আর আমার এই কারেন্ট যেহেতু উল্টা দিকে যাচ্ছে এই জন্য একটা মাইনাস সাইন চলে আসছে। অর্থাৎ আপনারা এভাবে চিন্তা করতে পারেন 0 মাইনাস আইবি ইন্টু আরবি, অথবা ভিবি সমান ভিবিই প্লাস ভিইই, এখান থেকেও বের করা যেতে পারে। আচ্ছা, এখানে মান বসালে -8.3 ভোল্ট আসছে। যেটা বলতেছিলাম যে আরেকটা উপায় আছে, এই যে ভিবিই প্লাস ভিই, যেটা পছন্দ করেন একই মানই আসবে এখান থেকে। আচ্ছা, তাহলে যেটা চাইছিল বের করে ফেলছি, আর ফার্দার এক্সট্রা কোনো ক্যালকুলেশন আমি করবো না, যেটুকু জানতে চাওয়া হয়েছে অতটুকু বের করে ফেললেই হয়ে যাবে। ওকে, এবার আসি আরেকটা এক্সাম্পল 4.20, যদি আপনাদের বইয়ের বা যেটা আমি পিডিএফ কপি দিচ্ছি ওটার সাথে যদি নাম্বার নাও মেলে কোনো সমস্যা নেই, বইয়ের ছবিটা মিলাই নিন তাইলেই হবে। আচ্ছা, এখানে একটা সার্কিটের ছবি দেওয়া আছে, বিটার ভ্যালু 120, ডিটারমাইন ভিসি মানে কালেক্টর ভোল্টেজ, আবার ওদিকে ভিবি মানে বেস ভোল্টেজ। এখানে ছবিটা যদি আমরা একটু কেয়ারফুলি খেয়াল করি তাহলে দেখতে পারবো আমাদের পড়া ভোল্টেজ ডিভাইডার যে বায়াস সার্কিট তার সাথে মিল আছে, অর্থাৎ এখানে ভিসিসি আছে, এখানে R1 আছে, এখানে R2 আছে,
আরসি আছে, আরই আছে, সবই মিল আছে, শুধু অমিলটা এক জায়গাতেই। সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস যখন পড়ি আমরা, তখন এইখানে ছিল হচ্ছে গ্রাউন্ড করা, এই পয়েন্টটা গ্রাউন্ডেড ছিল। কিন্তু এখন যেটাকে নিয়ে কাজ করতে বলা হলো, এটা গ্রাউন্ড না করে একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড, ভিইই, যার ভ্যালুটা হচ্ছে -20 ভোল্ট। এইটুকুই অমিল খালি। অর্থাৎ আমরা যে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট পড়ে আসছি লাস্ট ক্লাসে, এবং সেটাকে এক্সাক্ট মেথড, অ্যাপ্রক্সিমেট মেথড দুইভাবে শিখছি সলভ করা, সেই জিনিসটাই শুধুমাত্র এখানে গ্রাউন্ডের পরিবর্তে একটা ভোল্টেজ সোর্স -20 ভোল্ট দিয়ে আছে, এতটুকুই পার্থক্য। হ্যাঁ, আচ্ছা, এখন প্রথমে তাহলে আসলে চিন্তা করা উচিত যে এটা কোন মেথড দিয়ে করবো, এক্সাক্ট মেথড দিয়ে করবো নাকি অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে করবো, যেহেতু কোশ্চেনে বলে দেওয়া হয়নি। তো আমরা যদি চেষ্টা করি অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে করার জন্য, প্রথমেই তো আমাদেরকে একটা শর্ত দেওয়া ছিল, শর্তটা ফুলফিল করে কিনা চেক করার কথা। তো এই ক্ষেত্রে আপনারা একটু বাসায় করে দেখেন, শর্তটা ফুলফিল করবে না। যেহেতু কন্ডিশন ফুলফিল করবে না, তাহলে আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড ইউজ করতে পারবো না, এটাকে আমার এক্সাক্ট মেথড অর্থাৎ ইকুইভ্যালেন্ট, থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়েই করতে হবে এই জিনিসটাকে। মানে একটাই অপশন আছে আমার কাছে, চয়েস করার কিছু নাই। ওকে, তাহলে দেখেন এখানে আমি সার্কিটটা রিড্র করলাম, সবকিছু ঠিক আছে, শুধুমাত্র আমি এই C1 আর এরপরে এক্সাক্ট মেথডে যেটা করতে হয় সেটা হচ্ছে এই ভিসি থেকে শুরু করে R1 R2, আর এখানে যেহেতু ভিইই দেওয়া আছে এটা সহই, আমরা বাম সাইডের অংশটুকুকে আমরা হচ্ছে সিম্পলিফাই করব ইউজিং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আগেও করে আসছি, কিন্তু এখানে জাস্ট পার্থক্যটা হবে হচ্ছে এক্সট্রা একটা ভিইই এর উপস্থিতি আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সমস্যা নেই, এটা সহই আমাকে ইকুইভ্যালেন্টটা করতে হবে। তাহলে খেয়াল করেন R1 এর আছে, তাহলে সেটাকে আমি R1 এর পাশে ভিসিসি কে দিলাম। যেহেতু R1 এর সাথে +20 লেখা, তাহলে এই পাশে হচ্ছে প্লাস পজিটিভ যে নোড সেটা থাকবে, আর উল্টা দিকে থাকবে নেগেটিভ নোড, সেটা গিয়ে গ্রাউন্ডে শেষ হলো। তারপরে R1 এর পরে গিয়ে আছে হচ্ছে R2, এই সেই R2 আমাদের, এবং R2 এর অপর প্রান্ত কিন্তু গ্রাউন্ডে নাই, কোথায় আছে? ভিইই -20। যেহেতু এটা, আচ্ছা সেখানে ভোল্ট লিখতে ভুলে গেছি আমি, সমস্যা নাই, যেহেতু এটা -20 ভোল্ট, সুতরাং আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে আমরা না দুইটা কাজ করতে পারি। এখানে অ্যাকচুয়ালি আমার মাইনাসটা লেখা ঠিক হয়নি, আমার এখানে উচিত ছিল +20 লেখা। যেহেতু অলরেডি আমি এটাকে উল্টায় আঁকছি, অর্থাৎ -20 ভোল্টের জন্য ওর যে ডিরেকশন আমি কনসিডার করে ফেলছি, আমি উল্টাই আঁকছি, সুতরাং ওখানে আর মাইনাস না লিখলেও চলতো। বাট আমি যদি -20 লিখতেই চাই, তাহলে এখানে প্লাস উপরে আর মাইনাস নিচে এভাবে করে লিখতে হতো আর কি। যাই হোক, একটু বুঝে নিন, আমি এটা ঠিক করে দেবো। অর্থাৎ আমি যদি অলরেডি ডিরেকশনটাকে কনসিডার করেই ফেলি, তাহলে মানে আর মাইনাস দরকার নেই। আর যদি ডিরেকশন কনসিডার না করেই সরাসরি এখানে উপরেই প্লাস আঁকতাম, তাহলে এখানে -20 ভোল্ট মানটা বসাতাম আর কি। যে কোনো একবার কনসিডার করবো, দুইবারই আমার কনসিডার করার দরকার নাই। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, তাহলে এখন আমি যেভাবে ঠিক করে দিলাম সেভাবে হচ্ছে আমরা এটাকে করবো। তাহলে আমি যেহেতু এখানে উপরে মাইনাস থাকছে আর নিচে প্লাস থাকছে, তাহলে আমি এখানে মানের 20 লিখবো আর কি, অথবা এটাকে উপরে প্লাস আর নিচে মাইনাস দিলে তখন -20 লিখতাম, একই কথাই আর কি। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা, যার জন্য আমার RTH দরকার আর হচ্ছে ETH দরকার, থেভেনিন রেজিস্ট্যান্স দরকার, থেভেনিন ভোল্টেজ দরকার। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে গেলে এই সার্কিট থেকে ইন্ডিপেন্ডেন্ট সব সোর্স গুলাকে ইনঅ্যাক্টিভ করতে হবে। যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে, সেগুলোকে আমরা শর্ট করে ফেলবো। শর্ট করার পরে এই অবস্থা হয়। আচ্ছা, এখানে আবার আমি একটু ভুল লিখছি, এটা হবে R2। হ্যাঁ, এটা R1, এটা R2। তাহলে আমি এখান থেকে তাকালে R1 আর R2 কে দেখবো হচ্ছে প্যারালাল হয়ে আছে, তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট আমাকে বের করতে হবে। তাহলে R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে RTH এর মান আসে 1.73 কিলো ওহম। আচ্ছা, এরপরে হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ বের করতে হবে, অর্থাৎ যেই নোডের অ্যাক্রসে বের করতে চাচ্ছি সেই নোডের অ্যাক্রসের এখানে যে ভোল্টেজটা আসবে সেটাই হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা।
তাইলে আমাকে কনসিডার করতে হবে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে আর এখানে কতটুকু ভোল্টেজ আছে, দুইটা মিলিতভাবে হচ্ছে আমার টোটাল এইখানে আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা পাচ্ছি। তাহলে এখানে তো আসলে দেখতেই পাচ্ছি যে এই 20 ভোল্ট আছে, মাইনাস উপরে প্লাস নিচে, কিন্তু এই ভোল্টেজ ড্রপটা আমরা জানি না। তাহলে এটা বের করার জন্য কারেন্ট জানতে হবে। তাহলে কারেন্ট জানলে সেটাকে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে এই ড্রপটা পাবো, তার সাথে এটাকে যোগ করলে আমরা হচ্ছে টোটালটা পাবো। তাহলে কারেন্টটা আমি বের করার জন্য একটা লুপ, একটা কেভিএল অ্যাপ্লাই করবো এখানে। তাহলে কেভিএল এ আমি এই ডিরেকশন বরাবর ঘুরতেছি। তাহলে প্রথমে কি হবে, এখানে যখন আসলাম আমি আগে মাইনাস পাচ্ছি, আমি কিন্তু পজিটিভ নেগেটিভ এখনই কনসিডার করে ফেলবো, পরে আর কনসিডার করার দরকার নাই, এখনই কনসিডার করে ফেলতেছি আমি। তাহলে এখানে প্রথমেই মাইনাস এনকাউন্টার করলাম, তাহলে মাইনাস ভিসিসি প্লাস আই ওয়ান, মানে সরি আই ওয়ান না, এখানে আই লিখছি যেহেতু আই ইন্টু আর ওয়ান প্লাস ওই সেম আই ইন্টু আর টু, তারপরে আমি যেহেতু এখানে এসে আগে মাইনাস সাইন পেলাম, তাহলে মাইনাস ভিই শেষ, আবার ঘুরে চলে আসছি ইকুয়ালস টু 0। খেয়াল করেন ভিসিসি বা ভিই আমি এখানেই কিন্তু যখন কেভিএল অ্যাপ্লাই করলাম তাদের মাইনাস সিম্বলটা আমি কনসিডার করেই ফেললাম, সুতরাং এর পরবর্তীতে ভিসিসি বা ভিই এর মান বসানোর জন্য আবার কিন্তু মাইনাস কনসিডার করার দরকার নাই। তাহলে এখান থেকে আই বের করতে হলে সবকিছুকে ডান দিকে নিয়ে যান, যে ভিসিসি এর মান হচ্ছে 20 এবং ভিই এর মানটাও কিন্তু আমি 20 বসাইছি, কারণ আমি অলরেডি নেগেটিভ চিহ্ন এখানে কনসিডার করেই ফেলছি একবার। আর ওয়ান আর টুর মানটা বসাই ফেলি, তাহলে আই এর মান আসে 3.85 মিলি অ্যাম্পিয়ার। ভালো কথা। তাহলে এইবার আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট যে ভোল্টেজটা দরকার ছিল, এই ড্রপ প্লাস এই ড্রপ, তাহলে এই ড্রপের জন্য আই ইন্টু আর টু, তার সাথে এটাকে যোগ করতে হবে। এখন যেহেতু এখানে নেগেটিভ সিম্বলটা উপরে, তাহলে এটা আসলে যোগ করবো বলছি মুখে, বাট আসলে 20 বিয়োগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আই এর ভ্যালু মিলি যেহেতু 10⁻³ আর টুর ভ্যালু এটা হচ্ছে গুণ করলাম -20, এটা করলে ইটিএইচ এর ভ্যালুটাও নেগেটিভ আসছে, কিছু করার নাই, যা আসছে তাই। হ্যাঁ, ইটিএইচ হচ্ছে -11.53 ভোল্ট। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাকচুয়াল যে সার্কিট ছিল এটাকে রিড্র করতে হবে, আর1 আর2 এই পার্টটুকুর পরিবর্তে আমি হচ্ছে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করব, আর বাকি ডান দিকের পার্টটা যেমন আছে তেমন থাকবে। আচ্ছা করি তাহলে। এই হচ্ছে সেই সার্কিট। খেয়াল করেন ডান দিকের পার্টটা তো আগের মতোই আছে, আর বাম পাশে ওই আর1 আর2 কে বাদ দিয়ে আমি হচ্ছে আমার থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ আর হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ভোল্টেজের সাথে রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে সিরিজে থাকবে এবং ওই রেজিস্ট্যান্স এসে ভিবি তে যুক্ত হলো। আচ্ছা, এখানে একটু কেয়ারফুল থাকতে হবে দুইটা ব্যাপারে। একটা হচ্ছে আমার যেহেতু ইটিএইচ এর ভ্যালুটা এখানে নেগেটিভ আসছে, সেই কারণেই কিন্তু আমি উপরে নেগেটিভ আর গ্রাউন্ডের সাথে পজিটিভটা অ্যাড করেছি। যদি একটু রিকল করেন গত ক্লাসরুমে আমরা যেটা দেখছিলাম সেখানে ইটিএইচ এর ভ্যালুটা পজিটিভ সামথিং আসছিল, এই জন্য তখন কিন্তু আমি উপরে প্লাস আর নিচে মাইনাস রাখছিলাম। আর আজকে যেহেতু নেগেটিভ ভ্যালু আসছে সেই জন্য আমি হচ্ছে এখানে উপরে মাইনাস আর নিচে প্লাস দিয়ে আঁকলাম, এবং যেহেতু নেগেটিভ মানে সিম্বলটাকে আমি কনসিডার করে উল্টাই রাখছি, এই জন্য কিন্তু এই মানের ভিতরে আমি আর কোনো নেগেটিভ দেইনি। তো আপনাদের যদি মন চায় যে না আমি এখানে আঁকার সময় নেগেটিভটা কনসিডার করবো না, উপরে প্লাস আর নিচে মাইনাস রাখবো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এই মান লিখতে গিয়ে তখন একটু সামনে মাইনাস দিয়ে দেন, তাহলে একই জিনিসই বুঝাবে, সেক্ষেত্রেও কোনো ভুল হবে না। যে কোনো একবার কনসিডার করবেন নেগেটিভের যে ভ্যালুটা, দুইবার না আর কি। ওকে, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে কি কি বের করতে বলছিল জানো? আচ্ছা, কালেক্টর ভোল্টেজ আর বেস ভোল্টেজ। কালেক্টর ভোল্টেজ কোথায় আছে? এই যে এই পয়েন্টের ভোল্টেজটা কত, আর বেস ভোল্টেজ এই পয়েন্টের ভোল্টেজ কত। তো ভোল্টেজ বের করতে গেলেও আমরা জানি যে আমাদের কারেন্টের মানগুলো জানতে হয়, সুতরাং আমাকে এখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে আইবি এবং আইসি জানার জন্য, তারপর সেগুলাকে ইউজ করে আমরা হচ্ছে আবার কেভিএল দরকার হলে ইউজ করে আমি বের করবো রিকোয়ার্ড যে কোয়ান্টিটি। ওকে, তাহলে আমি প্রথমে যেটা করব এইখানে বেস এমিটার সার্কিট এবং আমি যে ডিরেকশনটা আঁকলাম সেই ডিরেকশনে হচ্ছে আমরা কেভিএলটা অ্যাপ্লাই করব। আচ্ছা করি। তাহলে আমি যেহেতু এই পাশ থেকে যাওয়ার সময় প্রথমে প্লাস পেলাম, তাহলে প্লাস ইটিএইচ প্লাস এখানের যে ড্রপটা হবে আইবি ইন্টু আরটিএইচ প্লাস এখানের যে ড্রপটা আছে ভিবিই প্লাস এখানের যে ড্রপটা হয় আইই ইন্টু আরই। শেষ হয়নি কিন্তু, এর আগের অঙ্কটাই মানে গত ক্লাসের অঙ্কটা এখানে শেষ হয়ে গেছিল কেন, কারণ এখানে ছিল গ্রাউন্ড, বাট আজকে তো সেটা না, এরপরে আবার একজন আছে, কে সে?
ভিইই। তাহলে আমি যেহেতু এটা ভিইই নাম লেখার সময় মাইনাস দিইনি, তাহলে আমি এখানে মাইনাস দেবো না, এখানে প্লাস ভিইই লিখলাম। কিন্তু পরবর্তীতে এর মান বসানোর সময় তখন হচ্ছে আমি এর মাইনাস মানটা কনসিডার করব। ওকে, তাহলে আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি আইইও আছে আননোন, আবার আইবিও আছে, বেস কারেন্ট এবং এমিটার কারেন্ট দুটোই অজানা। তাহলে আমি ঝটপট এমিটার কারেন্টকে বেস কারেন্ট দিয়ে প্রকাশ করে ফেলি। কিভাবে? এমিটার কারেন্ট ইকুয়ালস টু বিটা প্লাস 1 ইন্টু আইবি। এই যে করলাম। এবার শুধুমাত্র অজানা একটাই আইবি, সেটাকে বামে রেখে বাকি সবকিছুকে ডান দিকে নিয়ে যান, নিয়ে মান বসাবো। খেয়াল করেন ইটিএইচ এর আগে একটা মাইনাস আমার এমনিতেই চলে আসছে এখানে, আমি কিন্তু ফার্দার আর কোনো এখানে মাইনাস বসাইনি। কেন? কারণ মাইনাসটা কনসিডার করে আমি উল্টা করে ছবিটা আঁকছিলাম, সুতরাং এখানে আর ফার্দার মাইনাস দেবো না, যা আছে আমি কনসিডার করেই ফেলছি, শুধু ইটিএইচ এর মানটা 11.53 এটা বসাই দিছি। কিন্তু ভিই এর ক্ষেত্রে আমি কিন্তু আগে তার ডিরেকশনটা খেয়াল করিনি, আগে জাস্ট নামটা বসাইছিলাম। এইবার তাহলে ওর মানে ওই মাইনাসটা আমাকে বসাতে হবে, বসালাম। এবার এখানে আসছে হচ্ছে 35.39 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, আইসি এর মান কত হবে? বিটা ইন্টু আইবি। বিটার মানটা দেওয়া ছিল কোশ্চেনে, 120 দেওয়া ছিল, 4.25 মিলি অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে, এগুলা কেন বের করে রাখলাম? কারণ এই ভোল্টেজ গুলা বের করতে কাজে লাগবে, তাই। তাহলে আসি কালেক্টর ভোল্টেজটা কি করব? কালেক্টর ভোল্টেজ কোথায় আছে? দাঁড়াও, এই যে এখান থেকে বের করা যাবে এটা। তাহলে কালেক্টর ভোল্টেজ বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই ড্রপটাকে বিয়োগ করব, ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি করি। এই যে ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি, মান বসালে 8.53 ভোল্ট। আর ভিবি, আচ্ছা ভিবি মানে হচ্ছে এটা। তো এটাও দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে এই ড্রপ আর এই ড্রপ থেকে বের করা যায়, অথবা আর একটা উপায় হচ্ছে ডান দিকের এই ড্রপ আর এই ড্রপ থেকে বের করা যায়। তো খেয়াল করেন এই ড্রপ আর এই ড্রপ থেকে যখন বের করতে চাইবো, যেহেতু এদের ডিরেকশনটা উল্টা, এই জন্য নেগেটিভ সাইন আসবে, অর্থাৎ আইবি তো এইদিকে ফ্লো হয়, কিন্তু আমি যখন ভিবি বের করতে যাচ্ছি তখন এই ড্রপ প্লাস এই ড্রপ বের করতে চাই, এই জন্য হচ্ছে মাইনাস আসবে একটা, অর্থাৎ মাইনাস আইবি আর টিএইচ, আর এদিকে ইটিএইচটাও কিন্তু মাইনাস আসবে। এই যে, তাহলে এখানে মান টান বসালে আসে হচ্ছে মাইনাস 11.59 ভোল্ট। আপনারা চাইলে এই পাশ থেকেও বের করতে পারতেন, সেক্ষেত্রে এই যে ভিইই তার সাথে এই ড্রপটা যোগ করতে হবে, তার সাথে এই ড্রপটা যোগ করতে হবে, করলে ওই একই মানই আসতো। করে দেখেন, যেটা সহজ লাগে ওটা ফলো করলেই চলবে। তাহলে এটা শেষ। আচ্ছা, তাহলে এতদিন পর্যন্ত যা যা সলভ করলাম ওগুলাকে বলা হচ্ছে অ্যানালাইসিস টাইপ প্রবলেম, অর্থাৎ সার্কিট কনফিগারেশনটা দেওয়া ছিল এবং বিভিন্ন প্যারামিটারের ভ্যালু দেওয়া ছিল, বিটার মান দেওয়া ছিল। আমার কাজ শুধুমাত্র বিভিন্ন ব্রাঞ্চ কারেন্ট এবং বিভিন্ন নোড ভোল্টেজ বের করা। এবার উল্টা ঘটনা ঘটতে পারে, অর্থাৎ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে এমন সিচুয়েশন ফেস করতে হবে যখন সার্কিটটার প্যারামিটার গুলোর ভ্যালু কত হবে যাতে করে একটা স্পেসিফিক কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট মেনটেন করতে পারে, সেটা বের করতে হবে আমাকে। অর্থাৎ এগুলাকে বলা হচ্ছে ডিজাইন টাইপ প্রবলেম। ডিজাইন টাইপ প্রবলেম মানে আমাকেই প্যারামিটারের ভ্যালু, অর্থাৎ বেস রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, আরসির ভ্যালু কত হবে, আর ইর ভ্যালু কত হবে, অথবা আর1 আর2 ভ্যালু কত হবে, হ্যাঁ, যাতে করে একটা সার্টেন কিউ পয়েন্ট সে মেনটেন করতে পারে, সেটা আমাকে ঠিক করে দিতে হবে। তাহলে এগুলাকে আমরা বলি হচ্ছে ডিজাইন টাইপ প্রবলেম। তাহলে আমরা দুই রকমের সার্কিটের ডিজাইন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা হচ্ছে একটু দেখবো। খুব বেশি কঠিন কিছু না, যা যা জানছি ডেভেলপ করার নলেজ তার সাথে এক্সট্রা দুই একটা তথ্য জানতে হবে শুধু। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ডিজাইন আছে বায়াস সার্কিট উইথ অ্যান এমিটার ফিডব্যাক রেজিস্টার। হ্যাঁ, এটা হচ্ছে আমরা মানে আমাদের যে এমিটার ফিডব্যাক বায়াস সার্কিট ছিল সেটাকে ডিজাইন করা শিখবো এখন। আচ্ছা, তো the supply voltage and operating point are selected from the manufacturer's information on the transistor used in the amplifier. তাহলে অ্যাম্পলিফায়ারটা তৈরি করার জন্য যে বিজেটি আমরা ইউজ করব সেই বিজেটির কিন্তু একটা ডাটা শিট থাকবে। যারা তৈরি করে ম্যানুফ্যাকচারার তারা হচ্ছে ট্রানজিস্টরের একটা ডাটা শিট পাবলিশ করবে।
তো সেখান থেকে আমরা হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা কত হবে তারা বলে দেয় যে এটা এত সাপ্লাই ভোল্টেজে অপারেট করতে পারে, তাহলে সাপ্লাই ভোল্টেজ বা ভিসিসির মান কত হবে সেটা ওখান থেকে জানতে পারবো, এবং কত অপারেটিং পয়েন্টে কাজ করলে ও হচ্ছে আমাকে একটা ইফেক্টিভ একটা অ্যাম্পলিফিকেশন দিতে পারবে বা রেঞ্জ ভালো হবে, মোটামুটি মিড পয়েন্টে যেটা হয় সেই অপারেটিং পয়েন্ট মানে কি আইসি এবং ভিসিই এগুলোর মান হচ্ছে স্পেসিফাই করা আছে। তাহলে এবার কিন্তু আমাকে আর আইসি ভিসি বের করতে হবে না, এগুলো বলা আছে, বরং উল্টা কাজ করতে হবে, আরসির ভ্যালু কত আরবির ভ্যালু কত এগুলো বের করতে হবে। দ্য এমিটার রেজিস্টর ক্যানট বি আনরিজনেবলি লার্জ বিকজ দ্য ভোল্টেজ অ্যাক্রস ইট লিমিটস দ্য রেঞ্জ অফ সুইং অফ দ্য ভোল্টেজ ফ্রম কালেক্টর টু এমিটার। আচ্ছা কি বললো কিছুই বুঝি নাই, আমি ছবি থেকে বলি তাইলে। দেখেন এই হচ্ছে সেই সার্কিটটা যেটাকে ডিজাইন করতে হবে, অর্থাৎ এমিটার বায়াস যেই কনফিগারেশন সেটা, এটা আমাদের পরিচিত সার্কিট, কিন্তু সার্কিটের নতুন কিচ্ছু না, নাথিং নিউ। তো খেয়াল করেন এখানে কি বলা হয়েছে যে এই ড্রপটা কম হতে হবে, কারণ কি ভিসিসি তো একটা ফিক্সড ভ্যালু, ভিসিসি ইকুয়ালস টু এই ড্রপ প্লাস এই ড্রপ প্লাস এই ড্রপ। এখন আমরা ভিসিসি যেহেতু ফিক্সড রাখতে হবে, যদি এখানে ড্রপটা অনেক বেশি বেড়ে যায় তাহলে তো এই ড্রপটা কমে যাবে, তাই না? কিন্তু আমরা তো ভিসিই কে একটা চাচ্ছি একটা ভালো রেঞ্জে যেন কাজ করতে পারে, সে ছোট থেকে বড় একটা ভালো রেঞ্জে সে যেন অ্যাম্পলিফাই করতে পারে। তাহলে এই ড্রপটা যেন খুব বেশি কমে না যায়, সেজন্য আমরা চাইবো না যে এখানে খুব বেশি ড্রপ হয়ে যাক ভোল্টেজ, যেটাকে মোটামুটি ছোট একটা রেঞ্জের মধ্যে রাখা হয়, যে আর এর অ্যাক্রসের যে ড্রপটা, সেই জন্য ডিজাইন করার সময় টিপিক্যালি ভিই শুড বি অ্যারাউন্ড, এই যে একটা রেঞ্জ বলেই দেওয়া আছে, আমাকে শুধু এটা ফলো করতে হবে। কি বলে দেওয়া আছে যে ভিসিসি যেটা থাকবে তার 1/4 ভ্যালু থেকে 1/10 ভ্যালু এর মধ্যে থাকতে হবে হচ্ছে ভিইর মানটা, এর চেয়ে বড় হতে পারবে না, তাতে করে আমার ভিসিইর মানটা কমে যাবে, যেটা আমরা চাই না। তাহলে কি বলছে যে ভিসিসির 1/4 থেকে 1/10 পর্যন্ত হতে পারে হচ্ছে আমার এমিটার ভোল্টেজ। তো যে এক্সাম্পলটা বইতে করে দেওয়া আছে সেখানে অ্যাকচুয়ালি ওরা যেটা করছে সেটা হচ্ছে 1/10 ধরে নিছে। আমরাও যেটা করব ডিজাইন টাইপ প্রবলেম সলভ করার সময় আমরা ভিই সমান 1/10 অফ ভিসিসি, মানে ভিসিসি 10 ভাগের 1 ভাগ ধরে করব আমরা, বইতে এটাই ফলো করা হয়েছে। ওকে, তাহলে দেখি হাতে কলমে করে দেখি যে কি করা হচ্ছে। ডিটারমাইন দ্য রেজিস্টর ভ্যালুজ ফর দ্য নেটওয়ার্ক অফ ফিগার, এখানে ফিগারটা দেওয়া আছে, ফর দ্য ইন্ডিকেটেড অপারেটিং পয়েন্ট অ্যান্ড সাপ্লাই ভোল্টেজ। আচ্ছা, তার মানে খেয়াল করেন এটা একটা ডিজাইন টাইপ প্রবলেম। কিভাবে বুঝলাম? অপারেটিং পয়েন্ট এবং সাপ্লাই ভোল্টেজ এগুলো এখানে দিয়েই দেওয়া হয়েছে, ভিসিসি মান দেওয়া আছে 20 ভোল্ট, এবং দেখেন অপারেটিং পয়েন্টটাও কিন্তু মেনশন করা। কিভাবে? এই যে আইসি কিউ সমান 2 মিলি অ্যাম্পিয়ার, এখানে বলেই দিছে। ভিসিই কিউ মানে কিউ পয়েন্টে ভিসিই এর মানটা হচ্ছে 10 ভোল্ট, এটাও দিয়ে দিছে, তার মানে কিউ পয়েন্ট আমি জানি। ওকে, বিটার ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করেন এখানে একটা ছোট্ট করে নাম লেখা 2N4401, এটা হচ্ছে এই বিজিটির মডেল নাম্বার। ডাটা শিটে খুঁজতে হলে মডেল নাম্বার দিয়ে খুঁজতে হয় আর কি, সেখানে বলা আছে যে বিটার ভ্যালু 150। এখন আমাকে ডিজাইন করতে হবে যেটা, সেটা হচ্ছে এই আরসির ভ্যালু কত হবে, আর ইর ভ্যালু কত হবে, আর আরবির ভ্যালু কত হবে, যাতে করে এই কিউ পয়েন্টটা মেনটেন করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আগে ছবিটা একটু সিম্পলিফাই করে আঁকি, ক্যাপাসিটরের ভ্যালু মানে ক্যাপাসিটর গুলোকে অমিট করে দেই। এরকম হলো ছবিটা। এখানে ভিসিসির মানটা গিভেন, পাশাপাশি আইসি, ভিসিই এবং বিটার মানটা গিভেন। আচ্ছা, তো প্রথমেই আমি হচ্ছে আমার একটা জিনিস ধরতে হবে, এবং ধরতে হবে কতটুকু সেটা আমাকে শিখাই দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছু জিনিস আমাকে মেনটেন করতে হবে আর কি। কি সেটা? যে এই এমিটার ভোল্টেজটা যেন টোটাল যে ভিসিসি বায়াস ভোল্টেজ তার 1/4 থেকে 1/10 এর মধ্যে হয়। তো আমরা বইতে যেটা ফলো করছি সেটাই ফলো করব, সেটা হচ্ছে ভিসিসির 10 ভাগের 1 ভাগ হচ্ছে এমিটার ভোল্টেজটা হবে। তাহলে সুবিধাটা কি? এখান থেকে শুরু করার সুবিধা হচ্ছে কোশ্চেনটায় ভিসিসির ভ্যালু দেওয়া আছে, এবং আমি যদি তার 10 ভাগের 1 ভাগ ধরি ভিই কে, তাহলে প্রথমেই আমি সুন্দর মতো ভি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, কোনো কেভিএল অ্যাপ্লাই করার দরকার নাই। যখনই আমি ভিই পেয়ে গেলাম তখনই আমি হচ্ছে এই যে এই ড্রপটা পেয়ে গেছি। হ্যাঁ, এবং আমি আই এর মান না জানলেও আমি হচ্ছে
কালেক্টর কারেন্টের মান জানি, এবং যে কাজটা আমরা সবসময় করে আসছি, কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্টকে আমরা ইকুয়েট করে আসছি, যেহেতু কাছাকাছি মানটা, এখনো সেই কাজটা করব, করে ওহমস ল অ্যাপ্লাই করব। কারেন্টের মান জানি, ভোল্টেজের মান জানি, সুন্দর মতো রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে এই আইটাকে ইকুয়েট করলাম আইসি দিয়ে, তাহলে মান বসালে যে মিলিটা তো মিলি সহ মিলি লিখছি, মানে লিখতে হবে অথবা 10⁻³ লিখতে হবে আর কি, লিখলে এখানে আর এর মান পেয়ে গেছি 1 কিলো ওহম। তাহলে একটা ডান, এটা পেয়ে গেছি আমরা। এখনো দুইটা কাজ বাকি, একটা হচ্ছে আর সির মান বের করতে হবে, আর একটা হচ্ছে আর বির মান বের করতে হবে। আচ্ছা, তাহলে একটু তাকায় দেখি, মানে কি করবো দেখাচ্ছি, বাট তার আগে একটু চিন্তা করি আমরা কি করলে আমরা আর সির মানটা পেতে পারি। তাহলে এখানেও না আমি কাইন্ড অফ চেষ্টা করবো যে কিভাবে ওহমস লটা অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা যদি সামহাও পেয়ে যাই, এবং কারেন্টের মান তো দেওয়া আছে এখানে, তাহলে ওই ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ করলে ওহমস ল অনুসারে আমি রেজিস্ট্যান্সের মানটা পেতে পারি। তো সেই চেষ্টাই থাকবে আমার। আইসি জানি আমরা, তাহলে কিভাবে এই ড্রপটা বের করতে পারি। আচ্ছা, খেয়াল করেন আরসির এক পাশে কে আছে, এক পাশে আছে হচ্ছে ভিসিসি, দেওয়া আছে এটা। আর এক পাশে কে আছে, আর এক পাশে হচ্ছে আছে ভিসি, যেটার মান দেওয়া নাই, তবে আমি এখন বের করতে পারবো কিভাবে জানেন, এই ভিসি সমান হচ্ছে এই ড্রপ প্লাস এই ড্রপ। এখন ভিইটা দেওয়া ছিল না, কিন্তু আমি বলেই নিছি যে আমি ভিইটাকে 1/10 অফ ভিসিসি করব, সেই হিসাবে 2 ভোল্ট পেয়ে গেছি আমরা এই মানটা। আর কোশ্চেনটাতেই অপারেটিং পয়েন্ট হিসেবে ভিসিইর ভ্যালু দেওয়া আছে, তাই না? তাহলে ভিইর সাথে ভিসিই যদি যোগ করি আমরা, তাহলে আমি এই পয়েন্টের ভোল্টেজ ভ্যালুটা পেয়ে যাব। এই যে ভিসি সমান ভিসিই প্লাস ভিই, তাহলে 10 দেওয়া ছিল কোশ্চেনে, আর 2 আমি বের করছিলাম, এখানে 12 ভোল্ট পেয়ে গেছি। আচ্ছা, তাইলে এইবার আইসি সমান আমি লিখবো ভিআরসি, অর্থাৎ আরসির অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই আরসি। এখন তাহলে আরসির অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা হবে তার দুই পাশের ভোল্টেজ ভ্যালু বিয়োগ ফল, তাহলে এখান থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে ভিসিসি দেওয়া ছিল আর ভিসিটা আমি বের করছি, বিয়োগ করেন যে ভিসিসি মাইনাস ভিসি ডিভাইড বাই আরসি তো আছে এখানে। তাহলে এখানে মানটা বসায় ফেলি, মিলি কিলো সব যা আছে যেভাবে বসায় ফেললে 4 কিলো ওহম। আচ্ছা, ভিবি এবার আসি, তাহলে আমি কিন্তু দেখেন আরসি পেয়ে গেছি, আর ই পেয়ে গেছিলাম আগেই, এবার আরসি পেয়ে গেলাম। আমার একটা মাত্র জিনিস বাকি আছে, সেটা কি আর বির ভ্যালু বের করা। এবং এখানেও আমি সিমিলার অ্যাপ্রোচে আগাবো, অর্থাৎ যে কোনো একটা রেজিস্ট্যান্সের মান বের করতে হলে আমি চেষ্টা করব কোনো ভাবে সামহাও রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কত সেটা বের করতে, ওটাকে ভাগ করব রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা দিয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে ভি অফ আরবি ডিভাইডেড বাই আইবি বেস কারেন্ট ভাগ করলে আমি পেয়ে যাবো আরবির মানটা। তাহলে বেস কারেন্ট কোথায় পাবো, খেয়াল করেন এখানে কোশ্চেনটাতে আইসি দেওয়া আছে, তাহলে আইসি কে যদি আমরা বিটা দিয়ে ভাগ করি, হ্যাঁ বিটা সমান কি, বিটা সমান হচ্ছে আইসি বাই আইবি, তাহলে আইবি সমান কি হবে আইসি বাই বিটা, তাহলে করলে এখান থেকে আমি সরাসরি কিন্তু আইবিটা বের করে ফেলতে পারবো। আর এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ কিভাবে পাবো, এই ভিসিসি হচ্ছে এক পাশে আছে, এর থেকে বিয়োগ করতে হবে ভিবির মানটা। ভিবির মান পাওয়ার জন্য আমরা যেটা করব, এই ভিইর মানের সাথে এই মানটা যোগ করব, অর্থাৎ ভিবিই প্লাস ভিই, এটা হচ্ছে আমার ভিবি পাবো। এই যে দেখেন ভিবি সমান ভিবিই প্লাস ভিই, ভিবিইটা হচ্ছে 0.7 প্লাস ভিইটা আমরা বের করে রাখছিলাম শুরুতেই, 2.7 পেলাম টোটাল। এবার আসি আইবিটা, ওই যে বললাম আইসি কে বিটা দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 13.33 মাইক্রো অ্যাম্পিয়ার। এবার তাহলে আইবি সমান ভোল্টেজ ড্রপ অফ আরবি ডিভাইডেড বাই আরবি, এখান থেকে আরবি কে বের করতে চাই, বামে নিয়ে আসলাম। ভোল্টেজ ড্রপ অ্যাক্রস আরবি ইকুয়ালস টু, তার এক পাশে আছে হচ্ছে ভিসিসি, এই ছবি দেখেন এক পাশে আছে ভিসিসি আর আরেক পাশে আছে হচ্ছে ভিবি, তাহলে দুইটার বিয়োগ ফল হবে, বিয়োগ করেন, এটা 20, এটা হচ্ছে 2.7, আর এটাকে আইবি তো বের করে রাখছি, ভাগ করে দিলে 1.3
এটা কিন্তু মেগা ওহম, খেয়াল করেন, যা আসছে তাই, আমার কিছু করার নেই। কিন্তু মেগা কেন আসছে জানেন? আইবির ভ্যালুটা হচ্ছে মাইক্রো, তো 10⁻⁻6, এই জন্য এখানে মেগা আসছে, স্বাভাবিক। এটা কিন্তু মানে আইবির মান অনেক বড় আসা, সরি আরবির মানটা অনেক বড় আসারই কথা, যেহেতু কারেন্টটা খুব ছোট মাইক্রো, তাহলে আরবির মানটা অনেক বড় আসার কথা। বেস কারেন্ট যেহেতু খুবই ছোট, বেস ভোল্ট রেজিস্ট্যান্সটা অনেক বড় হয়। শেষ, তাহলে আমি 3টা রেজিস্ট্যান্সের মানই কিন্তু পেয়ে গেছি, আমার ডিজাইন কমপ্লিট। ওকে, তাহলে ওই সিমিলার টাইপের কেভিএল কেসিএল ওহমস ল এগুলোই কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম। খেয়াল করে দেখেন, স্কিলটা কিন্তু আমার আগের স্কিলই, শুধু জানা মানে অতিরিক্ত জানতে হবে কি, যে আমি এমিটার ভোল্টেজটাকে 1/4 থেকে 1/10 অফ ভিসিসি এর মধ্যে রাখবো, এবং আমরা সাধারণত ইউজ করব 1/10 অফ ভিসিসি। এতটুকুই নতুন জানা এখানে। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি। এখানে আমরা ডিজাইন করতে চাই কারেন্ট গেইন স্ট্যাবিলাইজড বা বিটা ইন্ডিপেন্ডেন্ট সার্কিট। নাম দেখে ভয় পেন না, ছবি দেখেন, ছবিটা কিন্তু পরিচিত। অর্থাৎ এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। ওইটাকেই যে বলা হয়েছিল অ্যাডভান্টেজ, মনে আছে, যে বেটা ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা, বা কারেন্ট গেইন স্ট্যাবিলাইজড। কারেন্ট গেইন কি? বেটাটা। তাহলে এখানে আমরা অন্যভাবে বলতে পারি যে এটা ডিজাইন করতেছি ভোল্টেজ ডিভাইডার বায়াস কনফিগারেশন। তাহলে এখানে সার্কিটের ছবিটা দেওয়া আছে। ডিটারমাইন দ্য লেভেলস অফ আরসির ভ্যালু বের করো, আর ইর ভ্যালু বের করো, এবং যেহেতু এটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, তাহলে আর1 এবং আর2 ভ্যালুটাও বের করতে হবে, এবং অপারেটিং পয়েন্ট কিন্তু ইন্ডিকেট করা আছে। কিরকম? আইসি কিউর ভ্যালু হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, ভিসি কিউ হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর ভিসিসি ছবিতে দেওয়া আছে 20 ভোল্ট, আর বেটার ভ্যালু দেওয়া আছে মিনিমাম 80 হতেই হবে আর কি। আচ্ছা, তাইলে আমি প্রথমে ছবিটা রিড্র করব, এক্সট্রা অংশ বাদ দিয়ে দেবো, অর্থাৎ সি গুলো যেহেতু দরকার নাই, ডিসি বায়াসে বাদ দিয়ে দিলাম। কি কি গিভেন আছে লিখে ফেলি পাশে। আইসি ভিসি বেটা দেওয়া আছে, আর ভিসিসি দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের চেষ্টা থাকবে কোন একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করার সময় সামহাও তার অ্যাক্রসের ভোল্টেজটাকে তার কারেন্টের মান দিয়ে ভাগ করে রেজিস্ট্যান্সের মানটাকে ওহমস ল অ্যাপ্লাই করে বের করে ফেলা। আচ্ছা, করি তাইলে। তো প্রথমেই আমি যেই জিনিসটা ধরতে পারি সেটা হচ্ছে এমিটার ভোল্টেজের মান। দেখেন এখানে বায়াস সার্কিটটা অন্যরকম, কিন্তু আমি যেই কথাটা বলে আসছি, অর্থাৎ এমিটার ভোল্টেজের মানটা 1/10 অফ বায়াস ভোল্টেজ ভিসিসি ধরবো, সেটা এখানেও অ্যাপ্লিকেবল। তাহলে 1/10 ইন্টু ভিসিসি ইকুয়ালস টু ভিই দিয়েই শুরু করবো আমরা কাজটা। ইকুয়ালস টু এখানে আসে 2 ভোল্ট, যে মানটা দেওয়া ছিল তাতে করে 2 ভোল্ট আসে। আচ্ছা আসুক ম্যাম, তাহলে এটা কিন্তু ম্যাম এই মিটার হ্যাঁ, ভোল্টেজের যে বলেন। 1/10 ভিসিসি, এটা কি সব ক্ষেত্রে হ্যাঁ। অ্যাপ্লিকেবল? মানে যে ডিজাইন সার্কিট। আচ্ছা, বিষয়টা কি, মোটামুটি যেসব সার্কিটে আমরা হচ্ছে ক্যাপাসিটর থেকে আউটপুট নিই, সেই সব সার্কিটের ক্ষেত্রে আপনারা এটা অনায়াসে ধরে ফেলতে পারবেন। মানে আমি বলতে চাইলাম যেসব ক্ষেত্রে ক্যাপাসিটর না, সরি, কালেক্টর থেকে আমরা আউটপুট নিই, অর্থাৎ এখান থেকে আমরা আউটপুট নিচ্ছি, এই যে দেখেন ছবিতে এটা, তখনই আমরা এই পয়েন্টটাকে ধরবো হচ্ছে 1/10, মানে 1/4 থেকে 1/10 পর্যন্ত ধরা যায়, তো আমরা 1/10 ধরতেছি। কারণ কি, আউটপুট যেহেতু এখানে নিচ্ছি, এখানে খুব বেশি ড্রপ দিলে আউটপুটটা কমে যাবে, তাই। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা ধরলাম এখানে 2 ভোল্ট পেয়ে গেলাম। এরপরে আর ই সমান আগের মতোই ওহমস ল, ভিই বাই আইই, এবং আমি আইই না জানলেও আমরা ইকুয়েট করব আইসি আর আইইটা সমান করে ভিইটা বের করলাম, আর আইসির মানটা দেওয়া ছিল, সেখান থেকে আমি আর এর মানটা পেয়ে গেছি। এটা একদম আগের মতোই। আচ্ছা, এরপরে দেখেন আমি এই যে এটা পেয়ে গেছি, এটা আমাদের কমপ্লিট। এবার আসি আমি আরসির দিকে। তো আরসির ক্ষেত্রে আমি চাইবো এর অ্যাক্রসের ড্রপটা বের করতে। তো একদিকের ভোল্টেজটা 20 ভোল্ট দেওয়া আছে, কিন্তু আরেক দিকের ভোল্টেজ ভিসিটা বের করতে হবে আমাকে। তো কি করব আমরা, আমরা যেহেতু ভিই জেনে গেছি, তাহলে এই ড্রপের সাথে এই ড্রপটা যোগ করে আমি ভিসি পর্যন্ত উঠবো। হ্যাঁ, তাহলে ভিসি ইকুয়ালস টু ভিসিই প্লাস ভিই, এভাবে করে লিখবো। এই যে লিখে ভিসি এর মানটা কোশ্চেনে অপারেটিং পয়েন্ট হিসেবে দেওয়া ছিল, আর ভি এর মানটা ওই যে আমি তো ধরে নিছি এখান থেকে বের করে ফেলছি। তাহলে আমার ভি কালেক্টর, মানে কালেক্টর ভোল্টেজটা আমি পেয়ে গেছি।
তাহলে আরসি ইকুয়াল টু ভোল্টেজ অ্যাক্রস আরসি বাই আইসি। তাহলে আরসি অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে একদিকে ভিসিসি আর একদিকে ভিসি ছিল, বিয়োগফল হবে তাদের, বিয়োগফলটা উপরে দিলাম আর নিচে আইসির মানটা দিলাম, মিলি ছিল, দিলে আমার আরসির মানটা 1 কিলো ওহম, যা আসছে তাই, কিছু করার নেই। আচ্ছা, এটা তো গেল আগের মতোই, নতুন করে কিছু বললাম না, কিন্তু এইবার একটু অন্যরকম যেটা হবে সেটা হচ্ছে এই পাশে একটা ভোল্টেজ ডিভাইডার ক্রিয়েট করা আছে উইথ ভিসিসি R1 এন্ড R2। এবার R1 এর মানটাও বের করতে চাই, R2 এর মানটাও বের করতে চাই আমরা। তো যেহেতু এখানে ভোল্টেজ ডিভাইডার, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন একটু, আমরা কিন্তু বেসিক্যালি এখানে অ্যাপ্রক্সিমেট যে মেথড সেটা অ্যাপ্লাই করতেছি। যদি খেয়াল থাকে গত ক্লাসে যখন পড়াই তখন বলছিলাম যে আমরা ডিজাইন করার সময় অ্যাপ্রক্সিমেট মেথডটাই আমরা ইউজ করি, কমপ্লেক্সিটি একটু মানে রিডিউস করার জন্য আর কি। তাহলে অ্যাপ্রক্সিমেট মেথডে কি ছিল নিশ্চয়ই খেয়াল আছে, যে সরাসরি ভোল্টেজ ডিভাইডার রুল মেনে আমরা বেস ভোল্টেজ ইকুয়ালস টু R2 বাই R1 প্লাস R2 ইন্টু ভিসিসি লিখতে পারি। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট মেথডে এখানে ভিসিসির যেই পার্ট R2 এর অ্যাক্রসে আসে সেটাকেই বলা হয় বেস ভোল্টেজ। তাহলে সেই ইকুয়েশনটাই আমরা লিখলাম। এখন এই ইকুয়েশনটায় প্রবলেম হলো আমার আননোন দুইটা, আমি ভিবি জানি মানে বের করে ফেলছি উপরে, আবার ভিসিসিটাও কোশ্চেনে বা ছবিতে দেওয়া আছে, কিন্তু আমি R2 এর ভ্যালুটাও জানি না, আমি R1 এর ভ্যালুটাও জানি না। তাহলে একটা ইকুয়েশন থেকে দুইটা আননোন তো আমি বের করতে পারবো না। তাহলে সামহাউ কোনো একটাকে অন্য কোথাও থেকে আনতে হবে বা ধরতে হবে যাতে করে আরেকটা সলভ করা যায়। তাহলে একটাকে আমি কোত্থেকে পাবো? আমাকে হেল্প নিতে হবে, আমি যে অ্যাপ্রক্সিমেট মেথড অ্যাপ্লাই করতেছি তার যে কন্ডিশন ছিল যেটাকে ফুলফিল করতে হয় সেইটার হেল্প নেব আমি। তাহলে একটু সবাই রিকল করি, ফর দ্য সার্কিট টু অপারেট এফিশিয়েন্টলি আমরা I1 আর I2 কে ইকুয়েট করব, অর্থাৎ সোজা কথায় অ্যাপ্রক্সিমেট মেথডের যেই কন্ডিশনটা ছিল যে এটা হচ্ছে I1। আচ্ছা আমি এখানে লিখে নেই, বাট বুঝে এটা তো মনে আছে নিশ্চয়ই, R1 এর মাঝখান দিয়ে I1 যায় আর R2 এর মাঝখান দিয়ে I2 যায়। হ্যাঁ, এই দুটাকে সমান করার অর্থ হচ্ছে এখানে কোনো কারেন্ট যাবে না। তাইলে সেটার জন্য একটা শর্ত ছিল, শর্তটা হচ্ছে বিটা ইন্টু আর ই মাস্ট বি ইকুয়াল টু অর গ্রেটার দেন 10 টাইমস অফ R2। আমরা এবার এইটাকে একটা ইকুয়েশন হিসেবে ইউজ করব যাতে করে দুইটা ইকুয়েশন দুইটা আননোন আমরা বের করতে পারি, তাহলে ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম হবে না। তাহলে এখান থেকে আমি যদি R2 কে একপাশে নিয়ে আসি তাহলে R2 ইকুয়ালস টু অর লেস দেন 1/10 বিটা ইন্টু আর ই আসবে। তাহলে এবার বিটার ভ্যালু বসান, আর এর ভ্যালু বসান। আচ্ছা, আর এই ভ্যালুটা বের করে রাখছিলাম আমরা, আর বিটার ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল 80। তাহলে বসাইছে মান, বসালে R2 এর মানটা 1.6 কিলো ওহমের সমান বা ছোট হবে। তো আমরা এখানে সমান ধরবো, যেহেতু আমার একটা মান দরকার ফিক্সড, যাতে করে আমি আরেকটা ইকুয়েশন সলভ করতে পারি, আমরা এখানে সমান ধরে নিলাম। বাট একটু ছোট ধরলেও কোনো ক্ষতি নেই, বড় ধরা যাবে না আর কি। তাহলে এবার R2 এর মানটা এখানে বসাই দেন, তাহলে আমি R1 এর মানটা ইকুয়েশন সলভ করে বের করে ফেলতে পারবো। এখানে আসছে 10.25 কিলো ওহম, যা আসছে তাই। তাহলে R1 এর মানও পেয়ে গেছি আমরা, R2 এর মানও পেয়ে গেছি, আর ওগুলো তো আগেই বের করছিলাম। তাহলে এই সার্কিটটা কিন্তু ডিজাইন করা হয়ে গেল যাতে করে আমার এই অপারেটিং পয়েন্টটা মেনটেন করতে পারে। ওকে, আচ্ছা তাহলে আমরা চ্যাপ্টার 4 এই পর্যন্তই। আমরা বিভিন্ন রকমের, একটু খেয়াল করি, আমরা বিভিন্ন রকমের বায়াস কনফিগারেশন চেহারা চিনেছি এবং সেগুলোকে সলভ করা শিখলাম। নাম ধরে ধরে 6 রকমের শিখছিলাম, আর তার পাশে আজকে কিছু যেগুলোর সরাসরি নাম দেওয়া নাই কিন্তু সিমিলার টাইপের সার্কিট, সেই রকম মিডলনেস কিছু করলাম সলভ, প্লাস আমরা ডিজাইন টাইপ প্রবলেম হ্যান্ডেল করা শিখলাম। যে অপারেটিং পয়েন্ট দেওয়া আছে, বায়াস ভোল্টেজ দেওয়া আছে, তাহলে রেজিস্ট্যান্স গুলাকে কিভাবে আমরা মান নির্ণয় করব যাতে করে ওই কিউ পয়েন্টটা সে মেনটেন করতে পারে। তো চ্যাপ্টার 4 এই পর্যন্তই, প্র্যাকটিস করতে হবে সিমিলার টাইপ জিনিস। এবার আসি বিজেটির আরেকটা পার্ট, এটা হচ্ছে চ্যাপ্টার 5, নাম হচ্ছে বিজেটি এসি অ্যানালাইসিস। তাহলে চ্যাপ্টার 4 কি ছিল? ডিসি অ্যানালাইসিস, অর্থাৎ আমরা কিউ পয়েন্ট বের করার জন্য আমরা হচ্ছে ডিসি কারেন্ট ভোল্টেজ এগুলা বের করি। কিন্তু একবার যখন অপারেটিং পয়েন্ট সেট করা হয়ে যাবে, এরপরে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করার জন্য আমরা তো হচ্ছে কি করব, এসি সিগন্যাল ছোট অ্যাপ্লাই করব যাতে করে সেটার একটা অ্যাম্পলিফাইড ভার্সন আমরা হচ্ছে আউটপুটে পাই, যেটাকে অ্যাম্পলিফিকেশন বলা হচ্ছে।
তাহলে নিশ্চয়ই এসি মানে সিগন্যাল অ্যাপ্লাই করার পরে আমার সেটাকে অ্যানালাইজ করার জন্য এসি অ্যানালাইসিসটা করতে হবে। তো সেটাই আমরা একটু শিখবো এখানে, খুব বেশি ডিটেল না, একটু পরিচিত হব যাতে করে হ্যান্ডেল করতে পারি পরবর্তীতে। তাহলে বইয়ের চ্যাপ্টার 5। আচ্ছা, কিছু তথ্য দিয়ে রাখি আগে 5.1-এ। আচ্ছা, আপনারা একটু বই পড়ে দিন বাসায়, আমি একটু সামারি গুলো এখানে লিখে রাখছি সুবিধার্থে বোঝানোর ক্লাসে। পরের দিন শুরু করলে হয় না? আমি না বুঝতে পারিনি কিছু। ম্যাম নেক্সট ডে শুরু করেন ম্যাম। না, এটা আজকে শেষ করব, মানে এখানে বেশি পড়াবো না, এটা যতটুকু পড়াবো আজকেই। আচ্ছা, বিজেটি অ্যানালাইসিস এখানে মানে এসি অ্যানালাইসিস, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে একটা বিজেটি আমরা এই সিগন্যালের জন্য অ্যানালাইজ করতে চাই, তখন আমরা 3 রকমের এরকম মডেল আছে, মানে যেটাকে দিয়ে আমরা বিজেটিকে রিপ্লেস করতে পারবো। একটা হচ্ছে আর মডেল, দেখেন এখানে স্মল, যেহেতু একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন কোনো কিছুর ডিসি প্যারামিটার বের করি তখন সেগুলোকে ক্যাপিটাল লেটারে লিখি, আর যখন আমরা এসি অ্যানালাইসিস করি বা এসি কোনো একটা ভ্যালু লিখতে চাই তখন সেগুলোকে আমরা স্মল লেটারে লিখি। হ্যাঁ, তাহলে একটা মডেলের নাম হচ্ছে আর ই মডেল, আমি চেহারা দেখাবো একটু পরে। তো এটাকে আমরা হচ্ছে ছোট স্মল দিয়ে লিখবো, আমরা ক্যাপিটাল দিয়ে লিখবো না, আর ই মডেল। আর একটা হচ্ছে দ্য হাইব্রিড পাই মডেল, আর একটা হচ্ছে দ্য হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল। তো এখানে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে এটা প্রথমটা, বাকি দুটো নাম জেনে রাখি, বাট এখানে বেশি ইউজ হচ্ছে দ্য আর ই মডেল। ঠিক আছে, আমরা এটাই শিখবো, বাকি দুটো এখন না। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, 5.2-তে আমরা হচ্ছে এবার দেখবো যে কিভাবে আমরা মানে অ্যানালাইসিসটা করব। তার আগে একটা কথা বলে নিই, যে কথাটা আমি ক্লাসে মাঝে মাঝে মনে করাই দিই, যে যেহেতু the superposition theorem is applicable for the analysis and design of the DC and AC components of a BJT network, permitting the separation of the analysis of the DC and AC responses of the system. অর্থাৎ যেহেতু এখানে সুপারপজিশন থিওরামটা অ্যাপ্লিকেবল একটা বিজিটি নেটওয়ার্কে, এই জন্যই কিন্তু আমরা পারলাম চ্যাপ্টার 4 এর পুরোপুরি ডিসি অ্যানালাইসিসটা শেষ করার পরে আবার শুধুমাত্র এসি অ্যানালাইসিসটা করা সম্ভব। হ্যাঁ, সেটাই এখানে বলা হয়েছে। তা এই বিটি সার্কিট আছে, এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট, এই যেখানে R1 R2 আছে, এখন তো একটু পরিচিত হয়ে গেছি আমরা। একটা তো হচ্ছে ভিসিসি দেওয়া আছে, অর্থাৎ বায়াসিং করা আছে, পাশাপাশি আমরা যেই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে চাই অর্থাৎ এসি সিগন্যাল, দেখেন এটা আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ভিএসটা হচ্ছে যেই সিগন্যালটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই, সেই সিগন্যালটা হচ্ছে ভিএস। আর আরএসটা কি? আরএসটা হচ্ছে একটা সোর্সের একটা রেজিস্ট্যান্স থাকে ইন্টারনাল, এই আরএসটা হচ্ছে বেসিক্যালি এই ভিএস যে সোর্স তার রেজিস্ট্যান্স তার সাথে সিরিজে কাজ করে, সেইটাকে হচ্ছে আমরা আরএস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বাকিটুকু তো পরিচিতই এখানে, তাই না? আর এসি সিগন্যালটাকে হচ্ছে ক্যাপাসিটরের মধ্য দিয়ে অ্যাপ্লাই করা হয়। আর ক্যাপাসিটরের ভ্যালুটা এমন যে ফ্রিকোয়েন্সিতে আমরা এসিটাকে, ওই সেই ফ্রিকোয়েন্সির জন্য এই ক্যাপাসিটরটা আসলে শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। হ্যাঁ, তাহলে আমরা যখন ছবিটা আঁকবো, আচ্ছা একটু খেয়াল করেন। আচ্ছা, আমি একটু এটাকে জুম আউট করি, তাহলে একসাথে দুটো ছবি দেখাতে পারবো। এখন দেখেন, উপরের সার্কিট থেকে আমি নিচের সার্কিটটা আঁকবো। কিভাবে আঁকবো? আমি যেহেতু এসি অ্যানালাইজ করতে চাই, আমি ডিসি ভোল্টেজ গুলাকে গ্রাউন্ড করে ফেলবো, অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে ফেলবো। প্লাস ডিসির জন্য ক্যাপাসিটর ওপেন সার্কিট হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং এসির জন্য ক্যাপাসিটর গুলো শর্ট সার্কিট হিসেবে কাজ করে। তাহলে আমি যখন এখানে এসি অ্যানালাইসিস করার জন্য সার্কিটটা আঁকবো ইকুইভ্যালেন্ট, তাহলে আমি ক্যাপাসিটর গুলোকে শর্ট সার্কিট করে ফেলবো। তাহলে যে দুটো কথা বললাম সেই দুটো কথা যদি আসলে ফলো করি, তাহলে খেয়াল করেন এই ছবিতে ভিসিসি ছিল, বাট এখন আমি যেটা আঁকবো এখানে ভিসিসি নাই, তার পরিবর্তে কি আসছে? গ্রাউন্ড আসছে। কেন? আমি ইনঅ্যাক্টিভ করে ফেলছি, অর্থাৎ এটাকে গ্রাউন্ড করে ফেলছি। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা গ্রাউন্ড চলে আসছে।
একই কথা দেখেন, আরসিও ভিসিসির সাথে ছিল, আবার R1টাও কিন্তু ছিল। তাহলে এই যে এটাও এখানে গ্রাউন্ড করে দিছে। এটা হচ্ছে একটা চেঞ্জ। আর দ্বিতীয় চেঞ্জটা হচ্ছে সব কয়টা ক্যাপাসিটরকে শর্ট সার্কিট করতে হবে। তাহলে ম্যাম, এটাকে শর্ট সার্কিট করব। বিসিসি কি সব ক্ষেত্রে চেঞ্জ হবে? এই যে এক্স্যাক্টলি, আমাদের AC ক্ষেত্রে? যত জায়গায় ভিসিসি থাকবে, আমি যদি এসির জন্য সার্কিট আঁকতে চাই, সব কয়টা জায়গাকে আমরা গ্রাউন্ডেড করে ফেলবো, চোখ বন্ধ করে গ্রাউন্ড, কিছু চিন্তা করার নেই এখানে। ওকে, আচ্ছা। এরপরে দেখেন এই ক্যাপাসিটর যে C1, এটাকে আমি এই যে শর্ট করে ফেলছি এখানে, কারণ এসির জন্য ক্যাপাসিটর শর্ট। এই যে এটাকে আমি সরাসরি টান দিয়ে লাগাই ফেলছি। এরপরে দেখেন এই যে এখান থেকে আমরা আউটপুট নিচ্ছিলাম, এটা এই যে এখান থেকে আউটপুট নিচ্ছি, এখানে এখানে হচ্ছে আমি সোর্সটা দিচ্ছি। তাহলে আউটপুট যেখান থেকে নিচ্ছি, এখানেও কিন্তু ক্যাপাসিটরটাকে আমি শর্ট করে ফেললাম। এবং একটা মজার বিষয় দেখেন, এই যে C3 ছিল এখানে, আচ্ছা এটার নাম RE, বুঝে নিয়েন আর কি। ডিসি যখন করতাম তখন কিন্তু আমরা C3 কে উঠাই দিতাম, কারণ ডিসির জন্য ওপেন সার্কিট ছিল। কিন্তু এখন আমি যেহেতু এসি অ্যানালাইজ করব, আমি কিন্তু এটাকে শর্ট করব। এখন শর্ট করলাম, তাহলে একটা রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল শর্ট সার্কিট, তাহলে কি আসলে এ থাকবে? শর্ট আউট হয়ে যাবে না? শর্ট আউট হয়ে যাবে। সেই জন্য আমি যখন এই ছবিটা আঁকবো, রিড্র করব, তখন কিন্তু মিটারটাকে সরাসরি আমি গ্রাউন্ডে নিয়ে আসলাম। কেন? কারণ এই ক্যাপাসিটর যখন শর্ট হয়ে যাবে, সে কিন্তু বাইপাস করে দিল আমার এই RE কে, এমিটার রেজিস্ট্যান্সকে, এটাকে কিন্তু বাইপাস করে দিল। এখান থেকে কোনো কারেন্ট তো আর যাবে না, যেহেতু শর্ট সার্কিট উপস্থিত এখানে। সুতরাং আমি আর আঁকার সময় আঁকলাম না ওটাকে, আমি একদম সরাসরি এই যে এটাকে লাগাই দিলাম। ওকে, এইবার এটাকে যদি একটু গুছায় আঁকি, আমরা গুছায় আঁকি বলতে কি, এখানেও গ্রাউন্ড আছে, এখানেও গ্রাউন্ড আছে, আবার তারা কমন এই পয়েন্টে আছে। তো আমি তো চাইলেই R1 কে সুন্দর মতো ঘুরে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে প্র্যাকটিক্যালি এই R1 আর এই R2 কিন্তু প্যারালাল। কেন? তাদের দুইটা প্রান্ত একটা কমন পয়েন্টে কানেক্টেড, মানে প্রত্যেকের এক প্রান্ত একটা কমন পয়েন্টে আসছে, আর দ্বিতীয় প্রান্ত এরও গ্রাউন্ডেড, এরও গ্রাউন্ডেড। তাহলে প্র্যাকটিক্যালি কিন্তু তারা আসলে প্যারালাল হয়ে যাচ্ছে। এবং আমি এখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স একে R1 আর R2 কে প্যারালাল কম্বিনেশন হিসেবে লিখে ফেলতে পারি। তাহলে আমার ছবিটা আরো সহজ হয়ে আসবে। হ্যাঁ, ব্রাঞ্চিংটা কমে গেল। আর বাকি ইনপুট সাইড যা আছে তেমন থাকলো, বেস পয়েন্টে এসে এরা এখানে প্যারালাল কম্বিনেশন হলো। এরপরে খেয়াল করেন, এই এমিটার তো আগেই এখানে সরাসরি গ্রাউন্ডেড হয়ে গেছে, আর এই যে ক্যাপাসিটি এখান থেকে আরসি গিয়ে গ্রাউন্ড হচ্ছিল না, তাহলে আমি ওটাকে গ্রাউন্ডটাকে উপরের দিকে না এঁকে আমরা গ্রাউন্ডটাকে এখান থেকে এনে এই যে নিচের দিকে আঁকলাম আর কি। মানে সোজা কথা, সব গ্রাউন্ড গুলোকে আমি নিচের দিকে নিয়ে আসার জন্য যা যেভাবে একটু আঁকায় বাঁকায় আঁকতে হয় সেটা আঁকবো। তো খেয়াল করেন, আমি কোনো প্যারামিটার কিন্তু চেঞ্জ করিনি, আমার ভিআউটটা যেখানে ছিল এখনো সেখানেই আছে। অর্থাৎ ভিআউটটা হচ্ছে স্টোর পয়েন্ট এবং গ্রাউন্ড পয়েন্টের মধ্যে অবস্থিত। এখানেও কিন্তু আমি তাই করছি, দেখেন কালেক্ট পয়েন্টের মধ্যে ভিআউট এবং তাই কিন্তু আছে। সুতরাং আমার মানের বা ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তাহলে সুন্দর মতো আমি কিন্তু একটা স্টেপ লিখে দিচ্ছি, সব রিসোর্সকে জিরো করতে হবে। তারপরে কি করতে হবে? রিপ্লেস অল ক্যাপাসিটর বাই শর্ট সার্কিট ইকুইভ্যালেন্ট। তারপরে কি করতে হবে? এবং নেটওয়ার্কটাকে আবার রিড্র করতে হবে। আচ্ছা, এবার আসেন একটা জিনিস, RE ট্রানজিস্টর মডেল। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা RE মডেলটাই শিখবো, সেটা দেখবো বিজেটিকে রিপ্লেস করে কিভাবে তার ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তো একটা জিনিসের সাথে একটু পরিচিত হতে হবে, আর্লি ভোল্টেজ। সেটা আজকে প্রথম শুনলাম নামটা, বাট এটার মানে কি জানবো। আচ্ছা, এই ছবিটা খেয়াল করেন, এই ছবিটা আমরা এতদিন পর্যন্ত জাস্ট ডান দিকের পার্টটা দেখে আসছি, অর্থাৎ জিরোর ডান দিকের অংশটুকু। এটা কিছুই না, আইসি ভার্সেস ভিসিই, আইসি ভার্সেস ভিসিই কার্ভ। তাহলে ভিন্ন ভিন্ন বেস কারেন্টের জন্য আমরা কার্ভগুলা পাইছি। তো এই কার্ভগুলা না একদম হরিজন্টাল হয় না, তার কিছুটা ফাইনাইট স্লোপ থাকে এরকম। তা আমরা যদি এগুলোকে পিছনের দিকে এক্সটেন্ড করি, বিজ্ঞানী আর্লি, একজন আর্লি বিজ্ঞানীর নাম, উনি পিছনে এক্সটেন্ড করে দেখলেন সবগুলা কার্ভেরই এক্সটেনশন গিয়ে পিছনে একটা জায়গায় গিয়ে মিল হয়। এই জিনিসটার উনি একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে আর্লি ভোল্টেজ, যেখানে গিয়ে মিল হলো। একটা নেগেটিভ ভ্যালু এটা, হ্যাঁ, মানে VA আর্লি ভোল্টেজটা পজিটিভ ধরা হয়, আর এখানে যেহেতু বামে আসছে তাই নেগেটিভ সামথিং আর কি।
তাহলে ইফ দ্য স্লোপ অফ দ্য আইসি ভার্সেস ভিসি কার্ভ ইজ এক্সটেন্ডেড, যে পিছনে এক্সটেন্ড করা হয়েছে, আনটিল দে রিচ দ্য হরিজন্টাল এক্সিস, এই যেখানে কাট করলো হরিজন্টাল এক্সিসটাকে, দে উইল অল ইন্টারসেক্ট at a voltage called the early voltage। তাহলে এই ভোল্টেজটাকেই বলা হচ্ছে আর্লি ভোল্টেজ। খেয়াল করবেন আর্লি ভোল্টেজ ইটসেলফ একটা পজিটিভ ভ্যালু, এই জন্য এখানে মাইনাস VA লেখা হয়েছে। হ্যাঁ, এইটাই হচ্ছে আর্লি ভোল্টেজ VA। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বিজেটির আউটপুট ইম্পিডেন্স বের করতে পারি, কারণ যেহেতু এখানে স্লোপ আছে সেহেতু একটা ইম্পিডেন্স কিন্তু ক্রিয়েট হবে। ইম্পিডেন্সটা কি? ডেল ভি বাই ডেল আই, ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে আমরা এখান থেকে ডেল ভি, আচ্ছা আমি ধরলাম এইটা হচ্ছে আমার অপারেটিং পয়েন্ট, এটা হচ্ছে কিউ, তাহলে ডেল ভি কত হবে? এই ভোল্টেজটা, এই চেঞ্জটা। আর ডেল আই কত হবে? এইটা। তাহলে ডেল ভিটা কত? এই লেংথটা, এই লেংথ কত হবে? এই লেংথ হচ্ছে এইটুকু হচ্ছে আর্লি ভোল্টেজ প্লাস এইটুকু হচ্ছে আমার ভিসিই অপারেটিং পয়েন্টে, তাহলে ভিএ প্লাস ভিসিই কিউ। এটাকে ভাগ করতে হবে হচ্ছে কারেন্ট দিয়ে। কারেন্টটা কি ছিল? অপারেটিং পয়েন্টে যেই কালেক্টর কারেন্ট সেটা। আচ্ছা, এখন সাধারণত যেটা হয় আর্লি ভোল্টেজ কিন্তু ওই যে বিজিটি নিয়ে কাজ করব তার যে ডাটা শিট থাকে ম্যানুফ্যাকচারার যেটা পাবলিশ করে সেখানে মেনশন করাই থাকে, ওটা খুললে আমরা দেখবো যে ওখানে বলা আছে কত আর্লি ভোল্টেজ। তো সাধারণত যেটা হয় আর্লি ভোল্টেজটা আমার অপারেটিং পয়েন্টের যে ভিসি তার থেকে বেশ বড় হয়, মানে এই জন্য আমরা এখান থেকে এইটাকে বাদ দিতে পারি চাইলে, কারণ এটা খুবই ছোট ভি এর তুলনায়। তাহলে আর নটটা প্রায় যেটা হবে ভিএ বাই আইসি কিউ। আর্লি ভোল্টেজকে অপারেটিং পয়েন্টের কালেক্টর কারেন্টে ভাগ করলে আউটপুট ইম্পিডেন্সটা পাওয়া যায় বিজেটির। এখন অনেক সময় হতে পারে আমার কাছে ডাটা শিট নাই বা আমি কোনোভাবে ম্যানেজ করতে পারিনি, তখন কি করব? তখন আউটপুট ইম্পিডেন্সটা বের করার জন্য আমরা ডেল ভিসিই ডিভাইড বাই ডেল আইসি হচ্ছে আমরা তখন হিসাব করবো আর কি। ডেল ভিসিই কি? ডেল ভিসিইটা হচ্ছে এই যে আমার ভোল্টেজ এক্সিস কোনটা? এক্স এক্সিস না? তাহলে এখান থেকে 2 পয়েন্টের মধ্যে ভোল্টেজটা পার্থক্য নেব আর ভাগ করব হচ্ছে কারেন্টের পরিবর্তন দিয়ে। তাহলে দুইটা পয়েন্টের মধ্যে কারেন্টের পরিবর্তনটা দিয়ে ভাগ করতে হবে আর কি। আচ্ছা, এবার দেখেন এই জিনিসটা আমরা মনে রাখবো, কারণ ডেরিভেশনটা নাই আর কি, মানে আপনাদের সিলেবাসে আর ওভাবে আমি দিলাম না। ডেরিভেশন কিভাবে আসছে বইতে আছে, চাইলে দেখতে পারেন, বাট নট রিকোয়ার্ড এখন। তাহলে বিজেটিকে এই যতটুকু এখন দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই হচ্ছে বিজেটির রিপ্লেসমেন্ট। কার জন্য? স্মল সিগন্যাল এসি অ্যানালাইসিস। স্মল সিগন্যাল মানে কি? মানে এসি যে সিগন্যালটা অ্যাপ্লাই করব, যাকে অ্যাম্পলিফাই করতে চাই, তার ভ্যালু যদি খুব ছোট হয়, হ্যাঁ, কম্পেয়ার টু আমার ওই যে ডিসির যেই পার্ট গুলো, তাহলে সেটাকে আমরা স্মল সিগন্যাল হিসেবে ওটাকে আমরা কনসিডার করব। লার্জ সিগন্যাল হলে কি হয় সেটা আপনার সিলেবাসে নাই, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমি এখন স্মল সিগন্যালটা নিয়ে চিন্তা করব। তাহলে এখানে কি আছে দেখেন, এটা হচ্ছে এমিটার। আমি এখানে সব কিন্তু স্মল, আবারও বলি স্মল লেটার দিয়ে লেখা, যেহেতু এসি অ্যানালাইসিস সেহেতু সবকিছু আমরা মানে স্মল লেটার দিয়ে লিখবো। তাহলে এটা হচ্ছে এমিটার কমন, এটা ইনপুট সাইডেও আছে আউটপুট সাইডেও আছে, অর্থাৎ কমন এমিটার কনফিগারেশন। এটা এই যে লিখে দিছি, আরই মডেল ফর দ্য কমন এমিটার ট্রানজিস্টর কনফিগারেশন। এটা হচ্ছে বেস পয়েন্ট, এই যে বি লেখা, এটা হচ্ছে বেস কারেন্ট, এসি পার্টটা শুধু। হ্যাঁ, আচ্ছা, এরপরে বেস এমিটার যেই ডায়োডটা থাকে সেই ডায়োডটাকে ইকুইভ্যালেন্ট করা হচ্ছে এই রেজিস্ট্যান্স দিয়ে, যেটার ভ্যালু হচ্ছে বিটা ইন্টু আর ই। আর এটাকে একটু পরে বলতেছি। এদিকে কালেক্টর আর এমিটার, এটা হচ্ছে আউটপুট সার্কিট। কালেক্টর থেকে এমিটারের দিকে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। খেয়াল করেন এই চার কোণা, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, গত সেমিস্টারে আপনারা হচ্ছে ইয়ে করছিলেন, সার্কিট যে সিমুলেশন ল্যাব ছিল সেখানে প্রচুর আপনারা ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে কাজ করে আসছেন। তো সেখানে চার কোণা মানেই হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, বোঝা গেল? ওকে, ভালো কথা। এবং তার ভ্যালুটা ডিপেন্ড করতেছে আমার কারেন্টের উপরে, বিটা ইন্টু আইবি, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে আইবিটা কি? এই যে বেস থেকে এমিটারের দিকে যে কারেন্টটা ফ্লো করে তার ভ্যালুটা কন্ট্রোল করে হচ্ছে এই কালেক্টর থেকে এমিটারে যে কারেন্টটা ফ্লো করবে তাকে, এবং মানটা আসবে বিটা ইন্টু আইবি এখান থেকে। প্লাস একটু আগে যে আপনাদেরকে বললাম একটা আউটপুট রেজিস্ট্যান্স থাকে বিজেটি নিজস্ব, সেটা হচ্ছে এর সাথে প্যারালালি কানেকশন দিতে হবে। ওকে, আর্লি ভোল্টেজ আছে বলেই হচ্ছে এটাকে কনসিডার করতে হবে। এবার আসি আমি আর এর মানটা কোথায় পাবো, মানে এখানে যে আর এর মানটা বসাতে হবে সেই মানটা কোথায় পাবো? আর এর মানটা আসবে হচ্ছে
আর ইকুয়ালস টু বেসিক্যালি হচ্ছে আমাদের ওই যে এটা হচ্ছে ওই যে আমরা প্রথম চ্যাপ্টারে যখন ডায়োড পড়ি তখন হচ্ছে ডায়োডের বিভিন্ন রেজিস্ট্যান্স পড়ে আসছিলাম, এসি রেজিস্ট্যান্স পড়ছিলাম বিশেষ করে। তো এখানে বেজ এমিটার যেহেতু ফরওয়ার্ড বায়াস থাকে, আমরা ফরওয়ার্ড বায়াস ডায়োড হিসেবে চিন্তা করতে পারি। তো এখানে 26 মিলিভোল্ট বাই আইই দিয়ে হিসাব করতে হবে। এখন 26 মিলিভোল্টটা বেসিক্যালি থার্মাল ভোল্টেজ, রুম টেম্পারেচারে যে মানটা আসে সেটা। রুম টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে কেলভিনে নিলে 273 যোগ করতে হবে কেলভিনে নিলে। হ্যাঁ, এবং এটা আপনারা আগে করে আসছেন, এটা জাস্ট আমি একটু মনে করানোর জন্য পাশে লিখে দিছি। আগে আমরা করছিলাম হিসাবটা যে বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ ইকুয়ালস টু কেটি বাই কিউ। কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম। এই মানগুলো বসালে দেখবেন যে ভিটির মান আসে 26 মিলিভোল্ট। তাহলে ওটা থাকবে উপরে, আর নিচে হবে আইই। এই আইইটা কি? এমিটার কারেন্ট এট দ্য অপারেটিং পয়েন্ট। তার মানে ডিসি বায়াস থেকে আমি যে অপারেটিং পয়েন্টে এমিটার কারেন্ট পাবো সেই মানটা হচ্ছে আমার আইই। তাহলে 26 মিলিভোল্টকে আই দিয়ে ভাগ করলে আমরা এই ছবির আর এর মানটা পেয়ে যাচ্ছি, আর বিটার মান তো দেওয়াই আছে। ওকে, তাহলে এবার জাস্ট ঝটপট আমি দেখাচ্ছি দুইটা সার্কিটকে আমরা কিভাবে এই মডেলটা ইউজ করে আঁকতে পারি। আচ্ছা, কমন এমিটার ফিক্সড বায়াস কনফিগারেশন, এই ছবিটা আমাদের চেনা। ফিক্সড বায়াস তো নিশ্চয়ই মনে আছে, প্রথম যে বায়াস সার্কিটটা পড়ছিলাম আমরা 4 নম্বর চ্যাপ্টারে সেটা। তাহলে সেই ছবিটাই আমি এখানে আঁকছি আবার। তাহলে আমরা এখন কি চাচ্ছি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই সার্কিটটাকে আমরা রিড্র করব স্মল সিগন্যাল এসি ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। তাহলে আমাকে দুইটা কাজ করতে হবে। আমি একটু যদি সামারাইজ করি, প্রথম কাজটা হচ্ছে ডিসি ভোল্টেজ গুলাকে গ্রাউন্ডেড করতে হবে এবং ক্যাপাসিটর গুলোকে শর্ট সার্কিট করতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে বিজেটির পরিবর্তে তার এই আরই মডেলটা আঁকতে হবে। বাস, তাইলেই হয়ে গেছে। দেখেন যা বললাম, প্রথমে এখানে আমি ভিসিসি কে গ্রাউন্ড করলাম। এই যে এটাকে যদি গ্রাউন্ড করে ফেলি আমি, তাহলে কি দাঁড়াবে দেখেন, এখান থেকে আরবি এসে আরবিটা গ্রাউন্ডে চলে গেল। তো আমি উপরে নাইকে নিচে নামাই দিছি, যে কাজটা আগে করে আসছি আমরা। আচ্ছা, তো এখানে তো এমিটার এমনিতেই গ্রাউন্ডেড আছে, আর এখানে আউটপুট এটা তো শর্ট করে ফেলবো আমরা, তাই না? শর্ট করে ফেললাম। এরপর যেটা করতে হবে, এটা তো আবারও বলি এটা গ্রাউন্ডেড, তাহলে আমার এই আরসিটা কালেক্টর থেকে গ্রাউন্ডের মধ্যে, এই যে আরসিটা কালেক্টর থেকে গ্রাউন্ডের মধ্যে অবস্থিত। আমি নিচে নামাই আনছি এটাকে। বাস, এবার যেটা করবেন, এই বিজেটিকে রিপ্লেস করতে হবে কি দিয়ে? এই যে এই আরই মডেল দিয়ে। দেখেন আমি এখানে ডট ডট দিয়ে একটা বক্স এঁকে দিছি। এইটুকু হচ্ছে আমার ওই আরই মডেলটা, আর বাকি বক্সের বাইরে যেটুকু অংশ সেটা হচ্ছে এই সার্কিট থেকে আসবে। দেখেন এখান থেকে যেটুকু যেভাবে ছিল সেভাবেই আমি এঁকে দিছি, কিচ্ছু চেঞ্জ করে নাই। আবার এই পাশে যেটুকু ছিল, অর্থাৎ এইটুকুর পরে আমার ভি আউটপুট, তারপরে এই যে আরসি গ্রাউন্ড যা আছে তাই আছে, শুধু মাঝখানে আমি এই বেস পয়েন্ট আর এই যে কালেক্টর পয়েন্ট এখানে নিয়ে আসছি আমার আরই মডেল। ওকে, এই যে এটা বিটা আরই, তারপরে এখানে সেই আমার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তারপরে আউটপুট রেজিস্ট্যান্স এটা। তো এখানে চাইলে এটাকে পুরো একসাথে করে ফেলতে পারেন, অথবা এটাকে আলাদা করে করে সবগুলোকে সেপারেটলি গ্রাউন্ড দেখাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা কর। আচ্ছা, আর একটা এটা দেখাই শেষ করবো আজকে। একই স্টেপ, শুধু চেহারা আলাদা হলে ওরকমই ফলো করতে হবে আমাকে, আর কিছু না। ভোল্টেজ ডিভাইডার বায়াস, এই সার্কিটটা পরিচিত আমাদের, আমরা প্রচুর কাজ করে আসছি এটা দিয়ে। শুধু এখন যেটা করব, এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকার চেষ্টা করব আমরা। তাহলে আমার দুইটা স্টেপ, মানে ব্রডলি দুইটা স্টেপ। প্রথমত ডিসি সোর্স গুলোকে গ্রাউন্ড করা এবং ক্যাপাসিটরকে শর্ট করি। তাহলে এই হচ্ছে বিজিটি আছে, থাকুক তার জায়গায়। তারপর আমি এটাকে শর্ট করে দিছি, এই যে শর্ট করে দিলাম এখানে। আর এটা যেহেতু গ্রাউন্ড হয়ে যাবে, তাহলে R1টাকে আমি গ্রাউন্ডের সাথে নিয়ে আসছি, এই যে। আর R2 কেও আমি, এটা তো গ্রাউন্ডের সাথে ছিলই। চাইলে আপনারা এই দুটাকে প্যারালাল কম্বিনেশন করে একটা মান লিখতে পারেন, R1 প্যারালাল R2, বা সেপারেট রাখলেও সমস্যা নেই, মিনিং একই। ওইদিকে এটা হচ্ছে কালেক্টর থেকে আরসিটা গিয়ে হচ্ছে আমার, এটা তো গ্রাউন্ড করে ফেলছি না, তাহলে এটাও গ্রাউন্ডে চলে আসবে। দেখেন আমি কিন্তু আর ই কে আঁকিনি। কেন আঁকিনি? কারণ যখনই আমরা এটাকে শর্ট করে ফেলবো, আর ই কিন্তু বাইপাস হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে গেল, তাই না? এই জন্য আর ই কে আমরা এখানে আঁকবো না। ওকে, এইবার আসেন, জাস্ট বিজেটিকে রিপ্লেস করতে হবে তার আর ই মডেল দিয়ে। এই যে, তাহলে এইটুকের বামের অংশটা এখানে যা আছে তাই,
এইটুকের ডানের অংশটা এখানে যা আছে তাই। শুধু বিজিটির পরিবর্তে এটা তো হচ্ছে বেস, তাহলে এই হচ্ছে আমার বেস, এখান থেকে এই যে বিটা আর ই, তারপরে কালেক্টর আর ইমিটারের মধ্যে হচ্ছে আমার এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, আউটপুট রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে জেড আই আর জেড নট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটাল সার্কিটের ইনপুট ইম্পিডেন্স, আর এখানে এটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। জাস্ট দেখানো হয়েছে, মানটা আমরা বের করি নাই। এখানে আইটা হচ্ছে ইনপুট কারেন্ট আর আই নটটা হচ্ছে আউটপুট কারেন্ট। খেয়াল করেন, যেহেতু আমার এখানে মেনশন করা ছিল সেজন্যই আমি আঁকছি। এখানে আউটপুট কারেন্টটা বলা ছিল যে আরসির মধ্যে দিয়ে এই দিকে যাচ্ছে, অর্থাৎ কালেক্টরের দিকে। তাহলে আমিও এখানে আঁকার সময় উপরে আঁকছি কেন, কালেক্টরের দিকে ফ্লো করতেছে সেটা বোঝানোর জন্য। ওকে, ব্যাস এতটুকুই। আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিসের কোনো মানে এক্স্যাক্টলি ওভাবে দেখালাম না, কিন্তু দেখালাম না বলতে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু দেখালাম না, কিন্তু সার্কিটগুলো কিভাবে আঁকতে হবে সেটা কিন্তু বুঝাই দিলাম। তাহলে এটা জানতে হবে। আচ্ছা, নেক্সট দিন যেটা করব, বিটি নিয়ে আর পড়াশোনা করবো না এখন ফার্দার, যেহেতু আমাদের মসফেট স্টার্ট করতে হবে। আমরা নেক্সট দিন মসফেটের অপারেটিং প্রিন্সিপাল এবং কিছু বেসিক সার্কিট দেখবো। কোনো কোশ্চেন আছে আজকে যতটুকু পড়লাম? আচ্ছা, তাহলে আমি নাম ডাকতেছি। আচ্ছা, 1 মিনিট, আমি একটু ওপেন করি নাম ডাকার পেজটা। ম্যাম, আমাদের শনিবারের কুইজটা তাহলে তো পরে হবে। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, আপনাদের কি অনলাইন ক্লাস শনিবার পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, তাহলে তো অবশ্যই আমি যে পরীক্ষা নেবো এটা অনলাইনে নেওয়া পসিবলই না, কারণ যেহেতু ম্যাথমেটিক্যাল প্রবলেমই দেবো আমি বলছি, তো ওইটা তাহলে পরে হবে। এবং আমাকে না যেটা করতে হবে আসলে, এটা পরের শনিবার নিতে হবে। আচ্ছা, আমি আপনাদেরকে বলে রাখি কি করব। সেটা হচ্ছে যে সিটি 3 যেটা এই শনিবার হওয়ার কথা সেটা পরের শনিবার হবে, আর সিটি 4 যেটা তারপরের শনিবার হওয়ার কথা ছিল সেটা তারপরের শনিবার হবে। কারণ আর কোনো আসলে আমার কাছে মানে করার কিছু নাই। তাহলে আমরা পড়া মানে ক্লাস তো হবেই, পড়াশোনা করব আর যেভাবে বললাম সেভাবে পরীক্ষা নেব। 1 সেকেন্ড। আচ্ছা, আমি সেকশন এ আগে ডাকতেছি, তারপর হচ্ছে সেকশন বি ডাকবো। আপনারা একটু স্ক্রিনটা খেয়াল করেন, হ্যাঁ? আমি নাম ডাকবো আর দিয়ে যাব, তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে কি হচ্ছে না।